সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের ১৬২৬তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো চট্টগ্রামের ভাই মোহাম্মদ মাইনুদ্দিনের জীবনের এক হৃদয় বিদারক, করুণ, তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সৌদি প্রবাসী বউয়ের গোপন ১৫ স্বামী। একজন নয়, দুইজন নয়, ৫ জন নয়, ১০ জন নয়, এক প্রবাসী ভাই তার বউয়ের ১৫টা স্বামীর সন্ধান পেয়েছে। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার উচ্চবিত্ত পরিবারের সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ মাইনুদ্দিনের জীবনে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর, তাজ্জব, করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই গল্পটা এরকম একটা গল্প, জাস্ট আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। এটার মধ্যে যে শুধু প্রতারণা তাও নয়, রয়েছে ভালোবাসার এক কঠিন মিলবন্ধন। গল্পের শেষের দিকটা হয়তো আপনার মনের অজান্তে আপনার চোখের জল ঝরিয়ে দেবে। খুব খেয়াল করে দেখবেন, আমাদের এই সমাজে কিছু মুরব্বী আছে যাদের বয়স হয়তো ৮০-৯০-এর কাছাকাছি হয়ে যায়। এই মানুষগুলো কেন জানি একটু একা থাকতে পছন্দ করে, কারোর সঙ্গে আড্ডাবাজি করে না, কথা বলে না। খুব বড় জোর হলে তাদের থেকে একদম ছোট যে বাচ্চারা আছে, যাদের বয়স ৫ বছর, ৬ বছর, এরকম বাচ্চাদের সঙ্গে সেই বয়স্ক মানুষরা খেলা করতে পছন্দ করে। মানুষের কাছ থেকে বয়স যত বাড়ে, মানুষ তত দূরে সরে যায়। তার কারণ কি জানেন? তার কারণটাই হচ্ছে আজকের এই গল্পটা। কিভাবে একটা জিন্দা মানুষকে মৃত বানিয়ে দিতে পারে এই সমাজের নিকৃষ্ট কিছু থার্ড পার্টি মানুষ, এই গল্পটা শুনলে বুঝতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই মাইনুদ্দিনের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে তাকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন হোসেন। আমার বাড়ি চট্টগ্রাম বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার 2 জন জ্যাঠা এবং জ্যাঠাতো ভাই বোন সহ 2 জেঠিমণি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম বিভাগ থেকে অনেক দূরের কোনো এক শান্ত শিমুল অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সৌদি প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সৌদি আরবে থাকে। সৌদি আরবে থেকে আমার বাবা অনেক বেশি পরিশ্রম করে। আমার বাবার সঙ্গে যারা সৌদিতে কাজ করে তারা সবাই বলে আমার বাবা একাই নাকি 10 জনের কাজ করে। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আমার বাবা যে অর্থ উপার্জন করে তা ঠিক সেভাবে সে তার নিজের জন্য কাজে লাগাতে পারে না। তার বড় কারণ হচ্ছে আমাদের পরিবার। আমার যে বড় 2 জেঠু আছে, ওরা তেমন কোনো কিছুই করে না। বাড়ির মধ্যে বোবো করে ঘুরে বেড়ায়, দরবার করে, মেল করে, অথবা সামান্য জমি জমা করে। আমার বাবা প্রতি মাসে মাসে আমার দাদার অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর আমার দাদা সেই টাকাটা তার সমস্ত ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়। আমার মাকেও দেয়, আমাদেরকেও দেয়। মানে এক কথায় বলতে গেলে আমার বাবার সৌদি টাকা দিয়ে আমাদের এই পুরো বংশটা চলে। আমাদের বংশের সবগুলো মানুষের আয়ের উৎস একমাত্র আমার বাবার ওই সৌদি টাকা। মা এই নিয়ে প্রথম দিকে অনেক প্রতিবাদ করত, কিন্তু প্রতিবাদের ফল হয়েছে সম্পূর্ণ জিরো এবং উল্টো। আমার মা যখন প্রতিবাদ করত, আমার বাবা নাকি আমার মাকে মুখের উপর বলে দিত, আমার বাবা যা বলবে তাই হবে। তুমি যদি আমার বাবার উপরে কথা বলো তবে তুমি আমার পরিবার থেকে চলে যাও। আমি তোমাকে ছাড়তে পারবো, তো আমার পরিবার ছাড়তে পারবো না। মায়ের বুঝানিতে আমার বাবার কোনোই কাজ হয়নি, যার কারণে দেখা যায় একটা সময় আমার মা রাগ করে আর আমার বাবাকে কোনো কিছু বোঝাতে যায় না। বাবা দিন শেষে মাস শেষে যে টাকা বেতন পায় তার সামান্য কিছু নিজের জন্য রেখে বাকি সবই তার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। আর বাবা সেই টাকা দিয়ে, আমার দাদা সেই টাকা দিয়ে মুছে তেল লাগিয়ে ঘুরে বেড়াতেন আর মচমচ করে খেতেন। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি আর আমার ভাই, আমরা দুজনেই পড়াশোনা করি। আমি তখন ক্লাস 9 কি ক্লাস 10-এ পড়ি। ওই সময়ে আমার বাবা তখন ছুটিতে বাড়িতে আসে। তখন আমার বড় ভাই এসএসসি পরীক্ষা দিয়ে ফেলে। বড় ভাই এসএসসি পরীক্ষা দিয়ে আমি তখন 9-এ পড়ি। আব্বা তখন বাড়িতে আসে। বাড়িতে আসার পরে আব্বার সঙ্গে আমার তখন বেশ ভালো সম্পর্ক। আমার 2 ভাই 1 বোনের মধ্যে আব্বা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতো।
তো বাড়িতে আসলে পরে আব্বা তখন একটা মোটর সাইকেল কিনে। আমার আব্বা এদিক সেদিক যাওয়া লাগে, আর আমার আব্বার একটা হুন্ডার শখ ছিল, এই জন্য আব্বা একটা মোটর সাইকেল কিনে। তা আব্বা যখন মোটরসাইকেলটা কেনার পরে দেখতাম কি আমার আব্বা এটা খুব কমই ব্যবহার করতে পারতো। দেখা যায় আমার 2 জ্যাঠা আছে, তারা নিয়ে যেত, আমার বড় ভাই নিয়ে যেত, আব্বা খুব বেশি একটা ব্যবহার করতে পারতো না। এরকম করে আব্বা 3 মাসের মতো বাড়িতে ছিল। 3 মাস পরে আমার আব্বা ছুটি শেষ, আব্বা চলে যাবে। তো যাওয়ার আগে আমার আব্বা আমারে বলে গেছে যে মাইনুদ্দিন, এই হুন্ডাটা তুই দেখবি, তুই দেখাশোনা করবি, হুন্ডাটা তোর কাছে রাখবি, আমি তোকে চাবি দিয়ে গেলাম। এই বলে আব্বা তখন আমার হাতে হুন্ডার চাবিটা বুঝিয়ে দেয়, আব্বা দেন সৌদি আরবে চলে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাবা যদিও আমাকে চাবি দিয়ে যায়, এই হুন্ডা নিয়ে শুরু হয় আমাদের পরিবারে এক তুমুল ঝগড়া। কখন আমার বড় জ্যাঠা, তারপর ছোট জ্যাঠা, তারপর হচ্ছে আমার বড় ভাইয়া এবং বাড়ির মানুষ, কারোকে মানা করতে পারি না, আইসে চাবিটা দে তো, হুন্ডা নিয়ে যাব। আমি যদি কাউরে না দেই, তোর বাবা তো এরকম ছিল না, তোর বাবা তো এরকম খারাপ ছিল না, এই তুই এরকম খারাপ হইলি কেন, অবশ্যই তোর মা তোরে শিখিয়ে দিছে, তোর মায়ের কারণে তুই এরকম খারাপ হয়েছিস। এই কথাগুলো শুনতে শুনতে তখন আমার আরও একটা বছর কেটে যায়। আমি 9 থেকে ক্লাস 10-এ উঠি। এবং 10-এ ওঠার পরে একদিন হয়েছে কি আমি একদিন হচ্ছে কি একটা খেলাতে যাব, খেলা বলতে একটা ফুটবল খেলা আছে বিকালবেলা। তো বিকালবেলা ফুটবল খেলতে যাব। আমি তখন কী করলাম, বাইকটারে পরিষ্কার করে আমি আর আমাদের পাড়ার আরেকটা বন্ধু আছে, আমরা দুজন মিলে যাব। হুন্ডাটারে সুন্দর কইরা আমি তখন রাইখে দিয়ে আমি কই জানি একটু গেছিলাম, আইসে দেখি যে হুন্ডা নাই দেখে তো মিজাজ খারাপ হয়ে গেল। মারে বললাম যে মা, এখানে তো হুন্ডা রেখে গেলাম, হুন্ডা কে নিয়ে গেছে? আমার মা বলো তোর বড় জেঠা নিয়ে গেছে। তারপর বড় জেঠা নিয়ে যাবে কেন? আমি তো সবাইরে বলছি যে আজকে আমার হুন্ডা লাগবে, আমি খেলা দেখতে যাব। তখন মিজাজ অনেক খারাপ হয়ে গেল। বাড়িতে বসে আছি, বড় জেঠা কোনো আর আসে না। বড় জেঠা যখন আসতেছে না, একটা সময় রাগ করে আমি রিক্সা দিয়েই আমার বন্ধুকে নিয়ে খেলাতে চলে গেছে। খেলাতে যাওয়ার পরে খেলাধুলো শেষ করে আসছি প্রায় মাগরিবের অনেকটা পরে। তখন পর্যন্ত আমার বড় জেঠা আসে নাই। হুন্ডার মধ্যে আমি তেল ভরছি, আমার আম্মা টাকা দেয়, আব্বা টাকা দেয়, ওদের টাকা দিয়ে আমি হুন্ডাতে তেল ভরছি, একেবারে টাঙ্কি ফুল করে রাখছে। রাত্র 8:30 কি 9টার দিকে তখন আমার বড় জেঠা আসছে ঘরে। বড় জেঠা আসার পরেই হুন্ডা নিয়ে আসছে, আইসা আমার বলতেছে যে মাইনুদ্দিন হুন্ডাটারে ঘরে উঠা। এটা বলে আমি তখন নামছি, নাইমা দেখি কি যে হুন্ডার অবস্থা খারাপ, মনে হয় কি ট্রাক্টর চালাইছে। হুন্ডার মধ্যে এত ময়লা জমছে রে ভাই, আপনাকে বলে বুঝাতে পারবো না। মনে হয় যেন একদম ট্রাক্টর, এটা একটা হ্যান্ড ট্রাক্টর এমন অবস্থা। পরে আমি করলাম কি, এই হুন্ডার অবস্থা দেখার পরে আমার জেঠা তখন ঘর থেকে বেরিয়ে কল পারে যাচ্ছে, মেবি হাত মুখ দিয়ে খাবার খাবে। আমি তখন জেঠারে বললাম যে জেঠা, কই গেছিলেন আপনি? এমনি জিজ্ঞেস করলাম যে আপনি কই গেছিলেন, এবং কই গেছিলেন বলাতেই উনি আমারে জিজ্ঞেস করে তোর দরকার কি? তো যখন তোর দরকার কি জিজ্ঞেস করছে, সেদিন তো আমার মাথা এমনিতেই গরম, আবার 10 ইয়ার্সের বয়স, ওই সময় তো শরীর এমনি গরম থাকে, রক্তও গরম। বললাম কই গেছিলাম, আপনি আমাকে এটা জিজ্ঞেস করতেছেন, আপনি কই গেছেন আমি জিজ্ঞেস করতে পারি না? তো জিজ্ঞেস যদি নাই করতে পারি তো আমার হুন্ডাটা নিলেন কেন? আমি যে সকাল থেকে সবাইরে বলতেছিলাম যে আমি আজকে খেলা দেখতে যাব, আমি তো আমার হুন্ডাটারে ধুইয়ে মুছে সুন্দর করে রেখে গেছিলাম, আপনি নিয়ে গেছেন ভালো কথা, হুন্ডার তেলও শেষ করছেন, তেলও ঢুকান নাই, এরপরে এভাবে আপনি হুন্ডার মধ্যে আপনি আমার হুন্ডাটারে এইভাবে নষ্ট করে নিয়ে আসছেন, এটা কি পাইছেন আপনি? এটা কি হাজামাল নাকি? এটা কি আমার দাদার সম্পদ যে সবাই ব্যবহার করবেন? এইটা বলা মাত্রই যারা তখন করছি ওইখান থেকে দৌড় দিয়ে আসছে আমার কাছে। আইসেই আমাকে দাপ করে 2টা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় মেরে আমারে বলতেছে, বেয়াদব, তোর বাবা তো ভালো মানুষ ছিল, তোর মা এগুলো শিখেছে না, তোর মা তোর এগুলো শিখাইতে আছে, মায়ের কাছে এগুলো শিখছিস, ওই বেয়াদব। এইটা বলে উনি খুব গালাগালি করতেছে। আমার আম্মা তখন ঘর থেকে জবাব দিছে। আম্মা ঘর থেকে বলতেছে, কী হয়েছে, আপনি ওরে গালাগালি করেন কেন? ওরে করেন ভালো কথা, ও আপনাদের রক্ত, আপনাদের বংশ, আমারই নিয়ে কথা বলেন কেন? আমি তো কিছু করিনি। এই আমার জেঠু তখন আমার মায়ের গালাগালি শুরু করছে, বেয়াদব মহিলা, তোর এত বড় সাহস, বাসুরির সাথে কেমনি কথা বলতে হয় জানিস না, খুব খারাপ ব্যবহার করে একটা পর্যায়ে যারা তখন করলো কি, তার পায়ের জুতা খুলে আমার মায়ের দিকে ছুঁড়ে মারছে। যখনই আমার মায়ের দিকে জুতাগুলো ছুঁড়ে মারছে, আমার বড় ভাই তখন বাড়িতে নাই, আমি তখনই আমার জেঠার কলার চেপে ধরে বসছি, এবং ধরার পরেই আমার জেঠা হচ্ছে তখন আমার মোটামুটি হাতাহাতি হয়ে যায়। হাতাহাতির এক পর্যায়ে যেটা তখন আমার দাদার ঘরে যায়। দাদা তখন বয়স্ক মানুষ, ঘরে শুয়ে আছে, বয়স্ক হলেও কিন্তু শয়তানের হাড্ডি। যেটা গিয়ে তখন দাদার কাছে বলে যে মাইনুদ্দিন এইভাবে আমার কলার চেপে ধরছে। আমার জেঠা তখন আমার জেঠুরে বলতেছে, আমার দাদা তখন আমার জেঠুরে বলতেছে যে ঠিক আছে, আর কথাবার্তা বাড়ানোর দরকার নাই, তার নানার বাড়িতে লোকজন খবর দে এবং গ্রামের লোকজন সবাইরে জানা, আগামী দিন বিকালবেলা দরবার, বিকাল 4টা বাজে দরবার। এবং এরই মধ্যে যেটা তখন করলো কি, খাওয়া দাওয়া না করে গ্রামে হাঁটতে শুরু করছে, সবাইরে ডাকাইতে শুরু করছে যে আগামী দিন আমাদের বাড়িতে দরবার, বিকালবেলা দরবার, এই সবারই গিয়ে দরবারের ডেট দিয়ে আসছে।
দরবারে ডেট দিয়ে আসছে, পরে না আমরা তো আর কোনো কথা বলি না, আমরা আমাদের মতো করে বসে আছি। রাত্র তখন আনুমানিক প্রায় 1টার মতো বাজে, 12টা কি 1টা মতো বাজে। ওই সময় কিন্তু মোবাইল এরকম ঘরে ঘরে ছিল না, দোকানে মোবাইল থাকতো। তো দোকান থেকে তখন ওই দোকানদার ছেলেটা মোবাইল নিয়ে আসছে, আসার পরে বলতেছে যে আপনাদের সৌদি থেকে কল আসছে। আমার মার কাছে মোবাইল দিয়েছে, আমার আম্মারে আমার আব্বা তখন সৌদি থেকে প্রচুর গালাগালি করতেছে, এরকম সন্তান কেন পেটে নিলি, যে আমার বড় ভাইয়ের গায়ে হাত তোলে, এমন সন্তান তো আমার দরকার নাই। মানে আমার আম্মা আমার আব্বারে বুঝাই দিয়ে পারতেছে না। আমার আব্বা মানে ডিরেক্টলি বলতেছে, আমি বাড়িতে আইসা যদি মাইনুদ্দিনকে দেখতে পাই তাহলে আমরা এক কোপ দিয়ে 2 টুকরা করে ফেলবো। আমি যেন বাড়িতে এসে কোনোভাবে ওই বিজর্মার চেহারা না দেখি, ওইটা আমার সন্তান না, এটা তুই অন্য কোথায় থেকে আনছিস। মানে এমন কিছু কথা বলছে ভাই, কথাগুলো শুনে মনের অজান্তে আমার চোখে জল চলে আসলো। কিরে আমি আমি কি এমন করলাম? আমার যেটু আমার মায়েরে উঠানে দাঁড়াইয়া জুতা ছুঁড়ে মারছে, এটাই কোনো দোষ হয় নাই, অথচ আমি একটা কথা বলাতেই এটা এত মহাপাপ হয়ে গেল। আমি আর কোনো কথা বলি নাই, একেবারে স্তব্ধ হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম, চুপ করে ওখানে বসে আছি। এবং এরকম করতে করতে সারা রাত তো আর কেউ আমরা ঘুমাইতে পারি নাই। তারপরে সারা দিন এরকম দরবারি টরবারি রেডি করতেছে, আমরা কিন্তু কাউরে বলি নাই। বিকালবেলা তখন মেল বসছে, মেলের মধ্যে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে প্রথমে জেঠুরে জিজ্ঞেস করছে, জেঠু তখন যা বলছে আমিরে যখন জিজ্ঞেস করছে, মানে আমরাও তো দরবারিরা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমার দাদা দাঁড়ায় বলতেছে, ওরে কি জিজ্ঞেস করবা, ওরে জিজ্ঞেস করার কি আছে, ওই হচ্ছে আমার একটা বেয়াদব নাতি, ওরে খারাপ বানাইছে ওর মা হচ্ছে বড় খারাপ। বিশ্বাস করেন, আমার বক্তব্য শোনার আগে এই পুরো গ্রামবাসীর সামনে আমার মাকে সাবান দিয়ে, কাপড় কাচানোর সাবান দিয়ে ইচ্ছা মতো ধুয়ে দিছে। মানে এত কষ্ট তখন লাগছে ভাই, আমি আপনাকে আর বুঝাইতে পারবো না। মানে কান্না করে দিলাম যে আমার আম্মার সাথে এরকমটা কেন হইতে আছে। কেউ কোনো প্রতিবাদ করে না। আমার বড় ভাইয়া আছে, আমার মানে বড় ভাইও কিন্তু কোনো কিছু বলে না। বড় ভাইয়া জেঠুদের পক্ষে, মানে জেঠুরা যা বলবে বড় ভাইয়া তা, মানে আমার মায়ের পক্ষে কেউ কথা বলে না। রাগ অভিমান করে উল্টা আমাকে তখন আমার জেঠুর পায়ে ধরে ক্ষমা চাওয়াইছে এবং আমাকে 10টা বেতের আঘাত করছে আমার হাতে এবং নাকে খড় দেওয়াইছে। মানে কী যে অপমান করাইছে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। এরপরে সে রাতে আমি আর এই বাড়িতে থাকিনি। যেহেতু আমাদের পরিবারে এরকমই হইতেছে, আমি আর এই পরিবারে থাকবো না। রাগ, ক্ষোভ, অভিমান এসব নিয়ে আমি তখন বাড়ি থেকে বেরিয়ে যাই। বাড়ি থেকে ডিরেক্টলি বেরিয়ে আমি তখন আমার নানু বাড়িতে চলে যাই। নানু বাড়ি থেকে আর আসি না। কয়েকদিন পরে মা যায়, চলে আয় তোর সামনে পরীক্ষা, আমার তো এসএসসি পরীক্ষা ছিল সামনে, তোর সামনে এসএসসি পরীক্ষা, তুই চলে আয়, এভাবে থাকিস না, যেটা হবার হয়েছে তুই চলে আয়। না, আমি আর এই বাড়িতে যাব না। যে বাড়ি থেকে আমাকে এত অপমান করে বের করে দেওয়া হয়েছে, আমি আর কখনো সেই বাড়িতে আমি আর যাবই না। মা তুমি যাই বলো, যেটাই বলো, আমি ওখানে যাব না। মা অনেক চেষ্টা করছে আমারে আনার জন্য, আমি আর আসি নাই। বড় ভাইয়া গেছে, আমার ছোট বোন গেছে, আমার মানে আরও অনেকেই গেছে আমাদের পরিবারে আমার আনার জন্য। না, আমার একটাই কথা যে আমি ওই পরিবারে যাবই না। যেই পরিবারে কোনো বিচার নাই এবং আমার বাবার টাকায় ওরা খায়, আবার উল্টা আমাদেরকেই মারে, না, এরপরে তো আর এই পরিবারে কোনোভাবেই যাওয়া যায় না। আমি যাব না, টোটালি আমার কথা হচ্ছে আমি আর যাব না। আমি মানা করে দিয়েছি যে আমি আর যাব না। এরপর আমি বন্ধ করে দিলাম যাওয়া, আমি আর গেলাম না বাড়িতে না গিয়ে পরীক্ষার সামনে, জানি আমার জীবনটা শেষ। এরপরও আর গেলাম না। একটা সময় এসএসসি পরীক্ষা দিছে, প্রায় বছর দেড়েকের মতো আমি নানু বাড়িতে ছিলাম। বছর দেড়েক নানু বাড়িতে থাকার পরেই তখন আমি চট্টগ্রাম শহরে আমাদের নানু বাড়ির একটা ছেলের সঙ্গে পরিচয় হইলো। ওর মাধ্যমে আমি কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ সুন্দরী ছিলাম। তো তখন চট্টগ্রামে একটা প্রস্তাব পাইছিলাম, একটা মিউজিক ভিডিও। তখন মিউজিক ভিডিওগুলো অনেক ভালো চলতো। একটা মিউজিক ভিডিওতে কাজ করবে এমন একটা প্রস্তাব পাইছিলাম। আমার কিন্তু মাথার চুলগুলো লম্বা ছিল, আমিও উঁচে লম্বাই ছিলাম, সর্বদিক থেকে খুব মাশাআল্লাহ দেখার মতোই ছিলাম। তারপরে একটা মিউজিক ভিডিওর প্রস্তাব পাওয়ার পরে আমি তখন এই প্রথম আমার নানু বাড়ি থেকে আমি তখন চট্টগ্রাম শহরে যাই। তা আমার খরচের টাকাটুকু কিন্তু সব আমার মা দিত। আমি যখন নানু বাড়িতেও থাকতাম তখনও মা আমারে টাকা দিত। আব্বার গালাগালি শুই না, আব্বার মায়ের খাইয়া সবার চোখ ফাঁকি দিয়া মা আমারে টাকা দিত। মানে আমার আব্বা আমার মায়ের হাত খরচের জন্য যে 200-400 টাকা দিত না, আমার মা ওই টাকাটাই আমারে দিয়ে দিত। তো এটা আমার কাছে খুব খারাপও লাগতো যে মায়ের কাছ থেকে এভাবে টাকা নিচ্ছি। তো চিন্তা করলাম মিউজিক ভিডিওটা করলে আমার একটা ড্রিম পূরণ হবে, আমার একটা স্বপ্ন ছিল আর কি, যে এরকম কিছু করা, আর তার উপরে আমি মোটামুটি অনেকগুলো টাকা পাবো। এই দুইটা দিক চিন্তা ভাবনা করে আমি তখন প্রস্তুতি নিয়ে নিলাম যে ওকে ফাইন, ঠিক আছে, আমি এবার মিউজিক ভিডিওতে কাজ করব। তো মিউজিক ভিডিওতে প্রথমে যখন কাজ করতে গেলাম, যাওয়ার পরে ওরা আমাকে যেভাবে বলছিল, মানে যেই রুলটা আমাকে দিবে বলছিল, এটা দেয় নাই। আমার অন্য একটা রুল দিচ্ছে, খুব মানে একেবারে অন্যরকম একটা কাজ, আর কাজটা বেশি ভালো না।
তো ভালো না থাকার কারণে 2-3টা কাজ করছি, করে আমাদের নানুবাড়ির একটা ছিল, আমার মামা হয়, নাম হচ্ছে বাপ্পি মামা। বাপ্পি মামার বাসায় আমি তখন ছিলাম। থাকতে থাকতে কাজ কাম তো হয় না, ও আমি মিউজিক ভিডিও টিডিও ওরকম কোনো কিছু করতে পারি না। পরে ওই সময় আবার শীতকাল আসছিল। শীতকাল আসার পরে সোয়েটার ফ্যাক্টরি আছে চট্টগ্রামে, অনেক 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 সোয়েটার ফ্যাক্টরি আছে। তো আমার ওই বাপ্পি মামা একটা সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করে। উনি আমার একদিন বলতেছে যে, আরে মাইনুদ্দিন, ঘরের মধ্যে বসে না থেকে একটা কাজ করতে আমার সঙ্গে চল। সোয়েটার ফ্যাক্টরিতে অনেক ভালো, এখন কাজের চাপ প্রচুর, যেহেতু শীতকাল আসতেছে, শীত আসতেছে, সো এখন প্রচুর পরিমাণের মানুষ মানে লোক নিতেছে ফ্যাক্টরিতে, তুই চল, তুই ফ্যাক্টরিতে কাজ করবি। আমিও তখন একই চিন্তা করলাম যে বাসায় বসে থেকে লাভ কি, এভাবে আমি বাসায় বসে আছি, কাজ হচ্ছে তো হচ্ছে না, মিউজিক ভিডিওর যদি কাজ থাকে তাহলে করব। আর আমি যদি আবার গ্রামে ফিরে যাই তাহলে সেই নানুর বাড়িতে থাকতে হবে, আবার মায়ের কাছ থেকে টাকা নিব, এগুলো আর আমার কাছে ভালো লাগতেছিল না। যার জন্য সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করব আপাতত। পরে ওই বাপি মামার সাথে সোয়েটার ফ্যাক্টরিতে কাজে ঢুকে গেলাম। তো ওখানে কাজ করতেছি ভালো কথা, বাট যারাই আমাকে দেখে, ওখানকার ম্যানেজার বা আপনার সুপারভাইজার যারা আছে, এরা সবাই বলে যে এই ছেলে যে কাজ করতে আসছে, মানে এটা তো মনেই হয় না, ও তো কাজ করার মতো ছেলে না। তা বাপি মামা সবাই রে বলে ও মূলত অনেক বড় লোক, আসছে শহরে, এখন আপাতত কাজ করতেছে, মানে ওরকম করে বুঝাইতে আছে। তা এরকম সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে করতে ওই ফ্যাক্টরিটি একটা মেয়ে, যার নাম হচ্ছে ঝিলিক নামের একটা মেয়ের সাথে আমার তখন পরিচয় হয়। ওই মেয়েটা অনেকটা মডার্ন ছিল, মানে খুবই সুন্দরী, ওই কারখানার মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে ছিল। তা আমাকে তখন মেয়েটার আমার চোখে পড়ে, মানে আমি ওর দিকে তাকাইতাম, ভালো লাগতেন। আমি খেয়াল করে দেখলাম কি, যে এই মেয়েটাও মোটামুটি আমার মনে হয় পছন্দ করে, কারণ আমি যেরকম গোপনভাবে তার দিকে তাকাইতে আছে, একইভাবে সেও গোপন নজরে আমার দিকে তাকাইতে আছে। আমাদের দুজনে মোটামুটি চোখাচোখি হইতে আছে, মানে ওই আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই। এইভাবে যখন লুকোচুরি করতেছিলাম, তারপরে একটা সময় আমি নিজেই বাপি মামারে বলি যে, মামা, তোমাদের ফ্যাক্টরির ঝিলিক মেয়েটারে আমার ভাল লাগে, আমি এটার সাথে সম্পর্ক করতে চাই। উনি তখন বলে, ভাগ্নারে, এটা হবে না, কারণ এই মানে এখানে অনেকেই তার প্রস্তাব দিছে, আমাদের জিএম বলে পিএম সাহেব, তারপরে হচ্ছে সুপারভাইজার, আরও অনেকেই প্রস্তাব দিছে। ও আসলে কার সঙ্গে প্রেম টেম করার মতো মেয়ে না, ও হইতে দেখতে একটু মডার্ন, কিন্তু ওই রকম না যে প্রেম প্রীতি করবে, মেয়েটা এরকম না। আমার কাছে মনে হইতে যে চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি তখন বললাম, লাভ লস তো হচ্ছে আল্লাহর হাতে, যদি হয়তো হবে, আমি তো চেষ্টা করতে পারি। উনি বলে, যাই হোক, কিন্তু বিরক্ত করিস না, কারণ ওই মেয়ে যদি রিপোর্ট দেয় তোর নামে, তাহলে কিন্তু তোর চাকরি থাকবে না। আমি যে, না, আমি এমন কোনো কাজ করব না যেটা করলে ওই আমার নামে রিপোর্ট দিবে। তো তারপরে ওর সঙ্গে কথাবার্তা হওয়ার পরেই, মানে মামার সঙ্গে কথাবার্তা বলে, আমি কোনো রকমের অজুহাত বা এটা সেটা পছন্দ করি না। আমি ডিরেক্টলি ক্যান্টিনে দুপুরবেলা খাইতে বসছি, ওই সময় বললাম যে, মানে আমি ডিরেক্ট যাই তারা বলতেছি যে, ঝিলিক, আজকে তো আমি বাসা থেকে খাবার আনি নাই, তোমার খাবারটা আমি ভাগ করে খাবো, এমনিতেই বলতেছি আর কি। আমি কিন্তু খাবার আনছি, কারণ মামার আমি সবসময় খাবার আনতাম, আমরা একসঙ্গেই খাইতাম। তা ওই দিন আমি ওর কাছে গিয়ে বলতেছি, ঝিলিক, আমি তো আজকে খাবার আনি নাই, আর তোমার খাবারটা আমি আর তুমি ভাগ করে খাবো। মানে সে আসলে আমাকে কীভাবে নিচ্ছে ওটা দেখতেছি। পরে বলে যে, সমস্যা নেই মাইনুদ্দিন ভাই, আসেন আমরা একসঙ্গেই খাই। তারপরে ওর টিফিন বক্সের মধ্যে ও আর আমি তখন একসঙ্গে খাবার খাইলাম। তো খাবার খাইয়া আমি হাত ধুয়ে বলতেছি, আলহামদুলিল্লাহ, মোনাজাত দিছি আর আল্লাহর কাছে একটু দুষ্টামি করে, যে আল্লাহ, স্বামী স্ত্রী একসঙ্গে এক প্লেটে খাইলাম, তুমি আমাদের জীবনটা অনেক সুখের কইরো, আমিন। এটা বলার পরে ও তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, এটা আপনি কী বললেন, এটা আপনি কী মোনাজাতে বললেন? হ্যাঁ মা, মোনাজাতে কী বললাম? মোনাজাতে মানুষ কত কিছুই বলে, মনের কথা বলে, আমি তোমার মনের কথা বলছি। ও বলে, আপনার মনের কথা কি? তাহলে তো আপনার মনে মনে বলবেন, আমারে শোনাইলেন কেন? আমি যে মোনাজাতে কী বলছি তুমি শুনছো? ও বলে, হ্যাঁ, আমি তো শুনছি, আপনি বলছেন স্বামী স্ত্রী এক প্লেটে খাইছি, আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদের সংসারটা যেন সুখের হয়, এটা আপনি কেন বলছেন? আমি বললাম, তাইলে এটা আমার মনের কথা ছিল, আমার মনের যে কথা ছিল এইটাই আমি বলে দিছি। পরে বলে, আমি কি আপনার বউ? আমি বললাম যে, বউ যদি না হবা তাহলে এক প্লেটে খাবার কেমনে খাইলাম? ওই তখন বলে, বাড়ে, আপনিই তো আসছেন খাওয়ার জন্য। আমি বললাম, শোনো, বউ হইতে কি তোমার কোনো আপত্তি আছে? ও বলে, আমার আপত্তি আছে। আমি, কিসের আপত্তি? ও বলে, প্রথমত, আমি কোনো গার্মেন্টসের ছেলেকে বিয়ে করব না, আর দ্বিতীয়ত, আমি যারে বিয়ে করব সে অনেক ভালো ফ্যামিলির ছেলে হইতে হবে, এবং কোনো রকমের খারাপ কোনো নেশা থাকা যাবে না। আমি বললাম, বাহ, তাহলে তো হয়েই গেল। প্রথম কথা, আমি কোনো গার্মেন্টসের ছেলে না, আমি আপাতত কাজ করতে আসছি, হয়তো কালকে থেকে আমি আর নাও আসতে পারি। আর ভালো পরিবার বলতেছ, আমাদের অত্র এলাকাতে আমাদের বংশের অনেক নাম আছে। আমার বাবা একজন প্রাচীন প্রবাসী লোক। আমাদের এই অত্র এলাকাতে আমার আব্বার আগে কেউ বিদেশে যায়নি। আমার আব্বা বহু বছর ধরে সৌদি আরবে থাকে, আমাদেরও জন্মের আগে, আমার মাকে বিয়ে করারও আগে, এবং আমাদের একটা নাম ডাক আছে আমাদের বংশের। সো আর কি লাগবে? ও বলে, তাহলে তো বিয়ে করাই যাবে না। আমি বললাম, তার কারণ?
ও বলে তার কারণ হচ্ছে আপনার অনেক বেশি বড়লোক, আবার এত বড়লোকও কিন্তু ভালো না। আমিও তখন হাসলাম, ও তখন হাসলো, এরকম হাসাহাসি করে। এবং প্রত্যেক দিন টিফিনের সময় ও যখন খাইতে যাইতো আমি গিয়ে ওর খাবার খেয়ে ফেলতাম, ওর সঙ্গে দুষ্টামি করতাম। এই করতে করতে মোটামুটি ভাই খুব বেশি দিন সময় আমার লাগে নাই, কারণ ওই মনে হয় আমার মনে মনে পছন্দ করতো, কারণ আমি দেখতাম যে ও লুকোচুরি করেও আমাকে দেখতো বা চুপি সেরা আমাকে দেখতো। এরকম করে অল্প সময়ের ভিতরে আমাদের তখন দুজনের একটা প্রেম হয়ে যায়, মানে আমি ওকে পছন্দ করে ওই আমারে পছন্দ করে। এরকম করে প্রেম ভালোবাসা হওয়ার প্রায় মাস দেড়েক পরেই হঠাৎ করে আবারও আমাকে ওই শুটিং স্পট থেকে কল করা হয়েছিল। আমাকে বলা হয়েছে যে ওদের এখানে নতুন একটা মিউজিক ভিডিও আসছে, ওইটাতে কাজ করার জন্য। তো ওই মিউজিক ভিডিওতে কাজ করতে গেছি, কাজ করতে যাওয়ার পরে ওইখানে যে আমার নায়িকা দিছে ভাই, ওই নায়িকা দেখে আমার তখন ভূমি চলে আসছে। আবার ওই দিন ওই শুটিং স্পটে আমার সঙ্গে কিন্তু ঝিলিকও গেছিলো, মানে ওরও নিয়ে গেছিলাম। আমি শুক্রবার ছিল তো, ওর কারখানাও বন্ধ ছিল, ও আর আমি একসঙ্গেই গেছি। নায়িকার চেহারার দিকে তাকায়া আমার কোনো ভাই, মানে আমি যে কোনো রোল দিব আমি পারতেছিলাম না, মানে ভিতর থেকে আসে না ভাই এই নায়িকার সঙ্গে কেমনি কি। তারপরে আমার মানে যিনি ডিরেক্টর ছিল উনি বলতেছে যে কী ব্যাপার মঈনুদ্দিন, তোমার কী হয়েছে? আমি যে ভাই আমার ভিতর থেকে আসতেছে না, এটা কোনো নায়িকা। তাই উনি বলে তাহলে তোমার নায়িকারে নিয়ে নাও। আমি যে আমার নায়িকা তো এটার থেকে ভালো, এটাই নিয়ে নিই। পরে আমি ঝিলিককে বললাম যে ঝিলিক আসো তোমার সঙ্গে শর্ট দিই। ওই তখন বলতে আমি জীবনেও অভিনয় করি না, আমি পারবো না, ধুরও পারবো, এটা কোনো বিষয় না। ওর সঙ্গে তখন আমি একটা মিউজিক ভিডিওতে কাজ করলাম এবং ভিডিওটাও ভালো হিট হয়েছে। মানে ও তো খুব সুন্দর ছিল আর আমার সঙ্গে ওর ম্যাচিংটা ভালো ছিল। আর যেহেতু আমরা আগেই দুজনে প্রেম বন্ধনে ছিলাম, তারপরে ভিডিওটা প্রচুর হিট হয়েছে। এবং ভিডিওটা হিট খাওয়ার পরে আমি একের পর এক মিউজিক ভিডিও বানাইতেছি। প্রায় অনেকগুলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমি অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করি। এরকম করতে করতে কীভাবে জানি একটা ভিডিও আমার আব্বার চোখে পড়ে যায়, মানে সৌদিতে আমার আব্বার চোখে পড়ে। এবং আমার আব্বা এই ভিডিওটা দেখার পরে তখন আম্মাকে ফোন দিয়ে বলে যে এমন এমন ঘটনা, মঈনুদ্দিন তো এরকম এরকম ঘটনা ঘটাইতেছে। ও গিয়ে মেয়েদের সঙ্গে উল্টাপাল্টা পোশাক পরা মেয়েদের সঙ্গে নাচে, কারণ সব ভিডিওগুলো তো আর ভালো হয় না, মানে বুঝতেই তো পারতেছেন যেহেতু মিউজিক ভিডিও করব, মানুষের নজর কাড়ার জন্য কিছু তো অশ্লীল সিন থাকে। এগুলো আমার আব্বার চোখে পড়ছে। পড়ার পরে এই ঘটনার কিছুদিন পরে আমি তখন কিন্তু একদম মানে আমি কিন্তু তখন টুঙ্গে, মানে খুব ভালো অভিনয় করতেছি, অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করছি। হঠাৎ করে বাড়ি থেকে একদিন আমার বড় ভাই আসছে, মানে আমার ওই বাপ্পি মা আমার বাসায় আইসা আমারে বলতেছে আব্বা তোরে বাড়ি যেতে বলছে। যে আব্বা আসছে কবে? বলে আব্বা আসছে আজকে 2 দিন, তোরে বাড়ি যেতে বলছে। আব্বার সঙ্গে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই। ওই যে আমার ফোনে গালাগালি করছে সেদিন থেকে যে বের হয়েছে, এরপর থেকে আর কোনোদিন আব্বার সঙ্গে আমি মোবাইলেও কথা বলি নাই। পরে যখন বড় ভাই বলছে আমি যে ঠিক আছে যাবো, ওই দিন আর যাই না। তার পরের দিন বাড়িতে গেছি। বাড়িতে গেছি রে আব্বা আমার নাইটটা ফোলা, মানে নাইটটা ফোয়া আমাদের চিরঙের ভাষা আর কি, নাইটটা ফোয়া বলে ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি উঠানে গেছি, যাওয়ার পর আমার বলে কী রে কী শুরু করছিস? আমি যে আব্বা কী করছি? বলে তুই এরকম অশ্লীল পোশাক পরা মেয়েদের সঙ্গে নাচানাচি করিস, এগুলো আবার ভিডিও করিস, এগুলো কী শুরু করছিস? আমি কিছু বলি না। আব্বা আমার বলে আজকে থেকে তোর আর ওইদিকে যাওয়া বন্ধ, তুই আর কোনো কী বলে শহরেও যাবি না, কোনো কিছু করা লাগবে না, আমি তোর সৌদি আরবে নিয়ে যাবো, তুই পাসপোর্ট কর। আমি তখন বললাম যে আব্বা আমি তখন মিউজিক ভিডিওতে কাজ করতেছি, ভালো অবস্থানে আছি, এখন আমি এটা করব। আমার আব্বা বলে এটা কোনো ভবিষ্যৎ না, এইটা কোনো ভবিষ্যৎ না যে হাফ কাপড় পরা মেয়েদের সঙ্গে নাচবি গাইবি মিউজিক ভিডিও করবি, ওইটা কোনো ভবিষ্যৎ না, তুই সৌদি আরবে চল। আমি আব্বারে বলতেছে আব্বা আমার ইচ্ছে করতেছে না, আমি সৌদি যাব না। তারপর আব্বা বকাবাধ্য করতেছে। পরে মা, আমি কিন্তু আমার মায়ের খুব মানতাম, মানে মায়ের কোনো কথা আমি ফেলতাম না। মায়ে তখন আমার বলতেছে বাবা রে তুই যেগুলো করিস এগুলো তো আমরা সমাজে মুখ দেখাইতে পারি না, তোর নানু বাড়ি তো অনেকে বলছে তোর ভিডিও দেখছে, তারাও বলতেছে তুই খারাপ খারাপ পোশাক পরা মেয়েদের সঙ্গে নাচানাচি করিস, এগুলো তো আসলে ভালো না, এখন তুই হচ্ছে বিদেশে চলে যা। আমার আম্মা আমার হাত ধরছে। আম্মা যখন আমার হাত ধরছে তখন আর আমার ভিতরে আর কিছু নেই। আচ্ছা আম্মা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আমি যাব। পরে আমি তখন এই মোবাইল ফোনে তখন আমি ঝিলিকের সঙ্গে কথা বলতাম। তো আমি ঝিলিককে জানাম যে ঝিলিক এমন এমন ঘটনা, আমার আব্বা তো এমন আমার সৌদিতে পাঠিয়ে দিবে। ও বলতেছে তাহলে আমাদের কি হবে? ওই সময় কিন্তু আমি ঝিলিককে যে বিয়ে করব তারও কোনো সুযোগ নেই, বা ঝিলিকের কথা বলবো সেটাও পারবো না, কারণ সবাই তো মিউজিক ভিডিওতে ঝিলিকরা আমার সঙ্গে দেখছে, ও অশ্লীল পোশাক পরা, একটু অন্যরকম জামা কাপড় পরা, তো এরকম মেয়েরে তো আসলে স্বাভাবিকভাবে কোনো বাবা মাই মেনে নেবে না। তো আর এই সময়টাতে আমার ভিসাও খুব ইমিডিয়েট চলে আসছে, দ্রুত চলে আসছে। আমি আর এই ঝামেলাটাকে সামনের দিকে নিতে চাইনি। ঝামেলাটাকে সামনের দিকে না নিয়ে আমি তখন বলে দিলাম যে ওকে ফাইন ঠিক আছে, তাহলে আমি চলে যাই, এরপর না হয় তোমার জন্য একটা ব্যবস্থা করব। তার সঙ্গে কথাবার্তা বললাম এবং তার অনুমতি নিয়েই আমি আলহামদুলিল্লাহ সৌদি আরবে চলে গেছি। আমার আব্বা সৌদিতে আমাকে একটা রেস্টুরেন্টে চাকরি দিছে, কারণ সৌদিতে যাওয়ার পরে আমার মাথার চুলগুলো ফেলে দেওয়া লাগছে। এটা ছিল আমার সবচেয়ে বেশি দুঃখজনক ঘটনা। আমার চুলগুলো অনেক সুন্দর ছিল, আমি চুলের পিছনে অনেক টাকা ব্যয় করতাম।
আমার ওখানে যাওয়ার পর মাথার চুলগুলো ফেলে দিছে এবং আমি তখন হোটেলে কাজ করি। তখন ভাল লাগতো না, সারাক্ষণই মন খারাপ লাগতো, কান্নাকাটি করতাম। কারণ আমার তো বাংলাদেশের জীবনটা অনেক জিগজাগ একটা জীবন ছিল। সে জীবন ছেড়ে হঠাৎ প্রবাসের মাটিতে কোনোভাবেই আসলে অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। তারপরেও কি আর করা, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে কাজ করে যাচ্ছি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। আমি আমার মতো করে ঝিলিকের সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তা বলি। দুজনের মাঝে খুব গভীর একটা সম্পর্কে জড়াই গেছি। এরপরে ঝিলিক আমারে বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি তো এখানে থাকো, আমি এখানে থাকি, এটা ভালো দেখে না, তুমি তোমার ফ্যামিলিকে বলো আমাদের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানোর জন্য। যদি পাঠায় তাহলে আমরা পারিবারিকভাবে বিয়ে করে ফেলবো, বিয়ে করে আমি তোমার পরিবারে চলে যাব। আমারও মনের ভিতরে একটু খটকা লাগতেছে। আমি তো দেখতে শুনতে খুব সুন্দরী ছিল, আবার অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করছে, আবার নতুন করে কার সঙ্গে লাইন ফ্যান হয়ে যায়, কোন কুত্তে আবার ওরে নিয়ে যায়, ওই ভয়ে তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তখন তোমাকে জানাবো। পরে আমি ঘটনাটা আমার আম্মারে বললাম যে আম্মা এমন এমন ঘটনা। এমন আমি কিন্তু আম্মার কাছে কোনো কিছু লুকাই নি, আর আমি কিন্তু মানে সাধারণত আমার আম্মার কাছে কোনো মিথ্যা বলি না। আমার কাছে সত্যিটাই বললাম যে আম্মা এমন এমন ঘটনা এবং এই মেয়েটার সঙ্গে আমি এটা করতে চাই। আম্মা তখন বলে মেয়ে কি তোর সঙ্গে কাজ করছে? আমি বললাম হ্যাঁ কাজ করছে। এবার আমি আমার দিয়ে ছোটো বোনকে দিয়ে আম্মারে আমার ওর সঙ্গে কয়েকটা মিউজিক ভিডিও আছে ওগুলো দেখাইছি। আমি তো দেখাইছি ভালোর জন্য, যে যাতে আম্মা ওরে গ্রহণ করে বা আমারে নিয়ে নেয়। বাট আম্মা এই ছবি দেখে তো আম্মা খেপে গেছে যে না, কোনোভাবেই এই মেয়েকে আমাকে বিয়ে করা যাবে না। কারণ মেয়ের হাঁটু দেখাইছে, মেয়ের মানুষ তার হাঁটু দেখছে, তার চুল দেখছে এবং বেপরদায় তাকে দেখছে। এরকম বেপরদার কোনো মেয়েরে আমার আম্মা তার ঘরে উঠাবে না। আমি তো ভালো করতে গিয়ে তখন খারাপ হয়ে গেলাম। আম্মারে বারবার বলতেছে আম্মা তুমি তো বুঝো না, তুমি ভুল করতেছ, ও অনেক ভালো, অনেক লক্ষ্মী একটা মেয়ে, ওর মতো মেয়ে হয় না, মা তুমি একটু বোঝার চেষ্টা করো। না, মার কথাই একটা যে আমি এই মেয়েকে কোনোভাবেই মেনে নিব না এবং আমি তো ভুলে এই মেয়েরে তোর বউ বানাবো না। এবার পারিবারিকভাবে শুরু হলো এক অন্যরকম ঝগড়া। আম্মারে বুঝালাম, আব্বারে বুঝালাম, ছোটো বোনেরে বুঝাইলাম, না সবারই কথা একটা, এই মেয়ে ভালো না, এই মেয়ে বেপর্দায় চলাফেরা করে, তার পর্দার ঠিক নেই, এই ঠিক নেই, সেই ঠিক নেই, আমি ওরে বিয়ে করলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমাকে এটা বিয়ে করাবে না, আমাকে দেখে শুনে গ্রামের কোনো একটা মানে ধার্মিক একটা ভালো মেয়েকে আমাকে বিয়ে করাবে, আমারে ঝিলিককে বিয়ে করাবে না, কোনোভাবেই করাবে না। আমি তখন সৌদিতে বসে ভাই কান্নাকাটি করে খাওয়া দাওয়া করি না, ঘুমাই না এবং ঝিলিকের সঙ্গে কথাবার্তা বলি। ঝিলিক আমার বলতেছে তুমি বিয়ে করলে করো, নাইলে আমার পরিবার অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। মানে তখন একটা ঝামেলার ভিতরে পড়ে গেছে। পরে সিদ্ধান্ত নিলাম এভাবে তো আর থাকা যায় না, আমাকে কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে। পরে সৌদি আরব থেকে আমি আমার বাবা মাকে না জানিয়ে ছুটিতে বাংলাদেশে আসি। বাংলাদেশে এসে ঝিলিকের পরিবারে যাই। তারা কিন্তু অতটা বড়লোক ছিল না, তাদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি এবং তাদেরকে পুরো ঘটনাটা খুলে বলি। তারা তখন বলে যে ঠিক আছে, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে করো, এরপর তোমার পরিবার যদি মেনে নেয় তাহলে মেয়ে তোমার বাড়িতে চলে যাবে, তা সমস্যা নেই। আমি আচ্ছা ঠিক আছে। পরে আমার ঝিলিকের সঙ্গে তার বাবা নিজে থাইকা, মানে ঝিলিকের পরিবার নিজে থাইকা ঝিলিকের সঙ্গে আমাকে বিয়ে পড়াই দেয়। ওর সঙ্গে বিয়ে হয় প্রায় 20 দিনের মতো আমি বাংলাদেশে থাকি এবং আমার আব্বা আম্মাকেও দেখার জন্য আমি গ্রামে যাই না, মানে আব্বা আম্মার সঙ্গে আর কোনো কথা বলি না। সে জায়গা থেকে আমি পুনরায় আবারও সৌদি আরবে চলে যাই এবং সৌদি আরবে যাওয়ার পরে আমার মতো করে আমি আবারও কাজকাম করতেছি। মাস শেষে যে বেতন পাইতেছি ওই বেতনের টাকা ঝিলিকের জন্য পাঠাইতেছি। ঝিলিকরা যে বাসায় থাকতো ওই পুরো বাসা ভাড়াটা আমি দিতাম এবং ওদের বাজার সাজার থেকে শুরু করে ওদের পরিবারের মানে পাই করে প্রত্যেকটা খরচ আমি দিতাম। আমি ওদের কাছ থেকে কোনো কিছুই নিতাম না। এইরকম করে আমি আরও 2 বছর সৌদি আরবে ছিলাম। এই 2 বছর ওদের গোটা পরিবারটা আমি চালাইছি। 2 বছর পরে আমি তখন বাড়িতে আসছি, ছুটিতে বাড়িতে আসছি। তখনও কিন্তু আমার আব্বা আম্মা জানে না যে আমি মধ্যে দিয়ে এসে বিয়ে করে গেছি, কি আমার বউ আছে, কিন্তু আব্বা আম্মা জানে না। 9 জানার পরে বাড়িতে আসছি। বাড়িতে আইসা প্রথমেই বিষয়টা আমার ছোটো বোনকে জানাইছি, কারণ তারা মেয়ে দেখতেছে, এদিক সেদিক মেয়ে দেখতেছে, একটা তো অপমান না। আমি যেহেতু বিয়ে করব না তাহলে মেয়ে দেখা এটা তো একটা মান সম্মানের বিষয়। তো পরে আমি ঘটনাটা আমার আম্মুকে জানাইলাম যে আম্মু এই আমার বোনকে জানাইছে, ছোটো বোনকে, যে এই ঘটনা। আমার বোন তো শোনার পরে বলতেছে যে ভাইয়া এটা তো ভালো হয় না। আমার বোনের কিন্তু তখন বিয়ে হয়ে যায়, ছোটো বোনের বিয়ে হয়ে যায়। আমার ছোটো বোন বলতেছে আব্বা আম্মা তো কোনোভাবেই মেনে নিবে না, তাদের ওখানে তো কোনোভাবেই নিয়ে যাওয়া সম্ভব না, এখন তুমি কি করবা? আমি তখন বললাম যে আমি কি করবো, আমি তো বুঝতেছি না। আমার বোন মানে না এবং পরে বিষয়টা আব্বা আম্মার কানে হয়ে গেছে, তারাও মানতেছে না যে না এরকম হতে পারে না, আমরা ওই মেয়েরে কখনোই ঘরে উঠাবো না। আমার আব্বা কিন্তু তখন বাড়িতে চলে গেছিলো, আব্বা বাড়িতেই থাকতো না, তারা আর কেউই আর ওকে গ্রহণ করবে না, তাকে মেনে নিবেই না, তাদের একই কথা।
আমি তখন কান্নাকাটি করি, মন খারাপ করি, কিন্তু আমার মন খারাপে তাদের কোনো কিছু যায় আসে না। আমার ছুটি শেষ, আমি তখন আবারও পুনরায় চলে আসতে হবে। তবে আমি যে চলে আসবো, আমি ঝিলিকের অবস্থা কিন্তু ভালো দেখি নাই। আমি ওকে বাংলাদেশে যে একা একা রেখে যাচ্ছি, আমি শিওর হয়ে গেলাম যে ঝিলিক কারো না কারোর সঙ্গে কোনো একটা সম্পর্কে জড়ায় যাবে। ও এভাবে থাকবে না, ও খুব রিসেন্ট একটা সম্পর্কে জড়ায় যাবে, আমি ওকে পাবো না। এই ভয়টা তখন মনের মাঝে কাজ করতেছিল। তারপরেও কি আর করা, আমার তো যেতেই হবে। তারপর আমি তাকে ছেড়ে আবারও পুনরায় সৌদিতে চলে আসি। সৌদিতে আসার পরে আমি আবারও সৌদিতে কাজকাম করতেছি, থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, মোটামুটি সব কিছু আমার ঠিক আছে, আর কোনো প্রবলেম নাই। এরকম করে এবার ঝিলিকের সঙ্গে কথা বলি, বাট তার কথাবার্তা আমার কাছে একটু সুবিধা মনে হয় না। ও আমার সঙ্গে ঠিকমতো কথা বলে না, আমাকে ইগনোর করে, মানে কেমন জানি ওর ভিতরে আমি একটা মানে অন্যরকম পরিবর্তন দেখতে পাচ্ছি। তা আমি তো এটা বাংলাদেশেও দেখে আসছি এবং আমি ভেবেই নিয়েছি যে ওকে হয়তো আমি হারাই ফেলবো। এভাবে যদি ও সৌদিতে থাকে তাহলে আমি ওকে হারাই ফেলবো। তবু চিন্তা করলাম যে কী করা যায়, মানে আমি এখন কি করতে পারি। একটা সময় সিদ্ধান্ত নিলাম যে একটা কাজ করি, ওরে আমি সৌদিতে নিয়ে আসি। যদি সৌদিতে চলে আসে তাহলে ওর আমি একসঙ্গে থাকবো, আমাদের আর কোনো ঝামেলা হবে না, পারিবারিকভাবে কোনো প্রবলেমও থাকবে না। এই চিন্তা করে আমি তখন ঝিলিককে ডিরেক্টলি প্রস্তাব দিলাম যে ঝিলিক, আমি যদি তোমাকে সৌদিতে নিয়ে আসি তাহলে কি তুমি আসবা? ওই প্রথম দিকে বলো আমি সৌদিতে গিয়ে কী করবো, আমার ওখানে কাজ আছে, এটা সেটা। আমি যে তুমি যদি আসো তাহলে আমি তোমার জন্য ব্যবস্থা করব। পরে ওর মার সঙ্গে কথা বলে ওর মারে বুঝিয়ে বলি, ওর মায়ে তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যদি ভালো হয় তাহলে নিয়ে যাও, যদি তুমি ওখানে ভালো অবস্থানে নিতে পারো তাহলে নাও। তা আমি ঝিলিককে বললাম যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। এখন ওরে যে আমি আনবো, মানে আমার কাছে তো ভাই আমার সৌদি আমার নিজের অবস্থায় ভালো না। আমি যে কাজ কাম করি, যাই বেতন পাই, তার সবই তো প্রায় বাংলাদেশে পাঠিয়ে দিই, নিজের কাছে তেমন কোনো টাকায় রাখি না। তার উপরে আবার ওরে আইনা বা ওরে আনা তো সহজ কোনো বিষয় না। তা আমি তো আমার স্ত্রী হিসাবে কোথাও ভিসা পাবো না, মানে কোথাও ওরে ভিসা পাওয়া সম্ভব না। এমন করতে করতে আমাদের চট্টগ্রামের খালেক বলে একজন লোক আছে, ওনার সঙ্গে আমার পরিচয় হয়। উনি আবার মানে বিভিন্ন কাজের মেয়ে আনতো, বাংলাদেশ থেকে কাজের মেয়ে এনে এনে সৌদিয়ান মানে সৌদিদের ঘরে দিত। তাই আমি খালেক ভাইরে বললাম যে খালেক ভাই, এমন এমন ঘটনা, এখন কোনো কিছু করা যাবে কিনা? উনি বলে যাবে, সমস্যা নাই, তবে টাকা লাগবে, অনেক টাকা লাগবে। আমি তোর বউরে যে কোনো একটা কফিলের বিষয় এনে দিব, আর তোর বউ তোর সঙ্গে থাকবে, এবং এটা কোনো সমস্যা নয়, কাজের মেয়ের বিষয় এনে দিব। তারপরে উনি আমার কাছে 4 লক্ষ টাকা চাইলো ওই সময়। তারপরে আমি একটু কমানোর চেষ্টা করছিলাম, না সে কমাবে না, সে বলে 4 লাখ টাকাই লাগবে। দেন পরে 4 লাখ টাকার মধ্যে কথা হইলো, 4 লাখ টাকার আমি ওনাকে দিলাম এবং সব কিছু পরে আমি ঝিলিককে বললাম তুমি পাসপোর্ট করো। এখন পাসপোর্ট করার পরে ও যখন বুঝতে পারছে এটা কাজের মেয়ের ভিসা, ওই তখন রেগে গেছে যে আমি কাজের মেয়ের বিষয়ে যাব না। আসলে মূল কথা কি, ওর যে আমি মিউজিক ভিডিও বানাইতে নিয়েছিলাম তখনই কিন্তু ঝিলিকের মধ্যে চলে গেছে। ওই ভুলেই গেছে যে একটা গার্মেন্টস কর্মী ছিল, একটা গার্মেন্টসে কাজ করতো, এটা ওর মনেই নাই। মানে ওই মিডিয়াতে যাওয়ার পরে ওর চোখ মুখ সব খুলে গেছে। আর আমি মিউজিক ভিডিও ছেড়ে দিছি, ঝিলিক কিন্তু ওভাবে ছাড়ে নাই, ওই কিন্তু টুকিটাকি করতোই। আমি ওকে মানা করতাম, ও আমার মানাকে অতিক্রম করেও এই কাজ করতে চলে যেত। এগুলো নিয়ে আমাদের মাঝে দুজনের মাঝে খুব ঝগড়াঝাটি হয়। তো সবশেষ ভাবলাম যে ও যদি সৌদিতে চলে আসে তাহলে তো মানে সব সমস্যার সমাধান হয়ে গেল, আর তো কোনো প্রবলেম নাই। এবং কাজের মেয়ের বিশেষ শুনেও আসবে না। পরে ওর মাকে বইলা, ওর বাবারে বইলা, সবাইরে বইলা টইলা আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে ও তখন রাজি হয়েছে। রাজি হওয়ার পরে ও তখন আমার মানে সৌদিতে আসছে। আসার পরে ওর কাগজপত্র হয়েছে, আমার যে কফিল মানে ওর যে কফিল ছিল উনি নিজেই কাগজপত্র করে দিছে, কারণ ওনার কাছ থেকে কন্ট্রাক্টে আনা হয়েছে, যে ভিসাটা কন্ট্রাক্টে নেওয়া হয়েছে যে আমার বউ আনবো। তারপরে আমি আর ও তখন একটা ঘরে থাকতে শুরু করছি। তখন তো ধরেন আগে তো সবার সঙ্গে থাকতাম, ঘর ভাড়া কম আসতো। এখন আমি আর ঝিলিক আলাদা একটা বাসা নিয়ে থাকতেছি, তাহলে তো খরচ অনেক বেশি, অনেক বেশি টাকা খরচ। এত টাকা খরচ আসলে দেওয়াও সম্ভব হয় না, অনেক বেশি টাকা খরচ। তারপরেও কি আর করে, এই খরচ দিয়েই তখন আমি ঝিলিককে নিয়ে থাকতেছি। তাই এভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে। এরই মাঝে দেখি কি ও মানে কেমন জানে যে ঘরের মধ্যে বসে থাকতে চায় না। ও বলে আমার হাত পা ব্যথা করতেছে, আমি হাঁটতে যাব, মানে ও ঘরেই থাকতে চায় না। বহু কষ্টে 3 থেকে 3.5 মাসের মতো রাখছে। এরপরে ওরে আর সৌদিতে রাখা সম্ভবই হয় না। ওই বলে এখানে গরম, আমার অসহ্য লাগে, আমার ভালো লাগে না, আমি কাউকে চিনি না, কারোর সঙ্গে কথা বলতে পারি না, আমার যেদিকে তাকাই সেদিকে আমার অপরিচিত লোকজন, কেমন বোরকা পরে মানুষজন চলে, আমার এটা ভালো লাগে না, আমি এই দেশে থাকবো না। আমি ওরে বললাম যে দেখো তুমি বোঝার চেষ্টা করো, তুমি এখন বাংলাদেশে গিয়ে কী করবা, তুমি এটা কইরো না, তুমি থাকো না। ওর একটাই কথা যে আমি থাকবো না, আমি এখানে থাকবো না, আমি চলে যাব, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। যতই বুঝাচ্ছি ও আমার কোনো কথাই শুনতে রাজি নেই, না ও থাকবে না। এবার আমার এতগুলো টাকা মাইট দেয়া, মানে আমার এতগুলো টাকা খরচ করে ও একদম জোর জবস্তি করে বাংলাদেশে চলে যায়।
বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে যাওয়ার পরে তখন আমাদের দুজনের মাঝে একটা মনোমালিন্যতা হয় যে তুমি কেন চলে গেলা, এবং আমি তো এত রাখার চেষ্টা করলাম, তুমি আমার কথা শুনলা না। যার কারণে আমি ওর সঙ্গে একটু কথাবার্তা কমাই দিই, ঠিকমতো কথা বলি না, যোগাযোগ রাখি না। তখনও করলো কি, আবারও সেই পুনরায় এবার ফুল টাইম মিউজিকে ভিডিওতে কাজ শুরু করছে। একেবারে ফুল টাইম মিউজিক ভিডিওতে কাজ করতেছে, আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নেই। আমি তখন প্রায় পাগলা কুকুরের মতো হয়ে গেলাম ওর জন্য। এভাবে প্রায় কিছুদিন পরে, আমি প্রায় বৎসর খানিক পরেও চলে যাওয়ার, বাংলাদেশে যাওয়ার বৎসর খানিক পরে আমি আবারও বাংলাদেশে গেছি। এবার বাংলাদেশে গেছি যে ওরে বুঝে শুনে আমি ওরে নিয়ে আসবো বা আমার পরিবারে নিয়ে যাব। পরে আব্বা আম্মা সবাইরে হাতে পায়ে ধরে বুঝাইছি যে আমি তো ওরে ছাড়া বাঁচবো না, আমি ওকে ভালোবাসি, তোমরা যেমনে পারো ওরে মেনে নাও। পরে আমার কান্নাকাটি দেখা আমার বড় ভাইয়াও ছিল, তারপর সবাই তখন বললো যে ঠিক আছে। আমার বড় ভাই কিন্তু তখন পর্যন্ত বিয়ে করে নাই, আমার বড় ভাই কিন্তু তখনও বিয়ে করে না, আমি করে ফেলছি। পরে সবাই বলতেছে যে ঠিক আছে তাইলে তুই বউ নিয়ে আয়। ওমা, এবার যখন আমি ওরে বললাম যে ঝিলিক আমার আব্বা আম্মা মেনে নিছে, তুমি তাদের সঙ্গে যাও, তুমি তাদের সঙ্গে থাকো, না ও যাবে না। আমি বললাম আরে আজব কথাবার্তা, এতদিন তুমি আমাকে বারবার বলতে যে আমার আব্বা আম্মা তোমাকে মেনে নেয় না, এই জন্য তোমার মন খারাপ, তোমার মনের ভিতরে মেঘ জমে আছে। এখন তো সব কিছু ঠিক হলো, আমার আব্বা আম্মা তোমাকে নিতে রাজি হয়েছে, তা তুমি এখন চলো। ওই তখন বলতেছে না আমি যাব না। এই যাবো না কেন? ও বলে আমি যাবো না, আমার ভাল লাগে না, আমি তোমার আব্বা আম্মার কাছে যেতে চাই না, আমি যেখানে আছি এখানেই ভালো আছি। তাই আমি বললাম এটা তো কোনো জীবন হতে পারে না, তুমি মিউজিক ভিডিওতে কাজ করো, কয় টাকা বেতন পাও, কি মানে কি টাকা পয়সা ইনকাম করো, আমার তো এসবের প্রয়োজন নাই, তুমি চলো। ও বলতেছে যাবে না। এইভাবে দুজনের মাঝে ঝগড়াঝাটির একটা পর্যায়ে আমি তখন প্রায় কয়েকটা দিন ওর সঙ্গে ছিলাম, ওদের ঘরেই ছিলাম যেহেতু ছুটিতে গেছি। এইভাবে ওদের ঘরে থাকার পরে আমি তখন ওর সঙ্গে মানাইতে পারি নাই, পরে আবারও চলে আসি ছয় দিতে। আসার কিছুদিন পরও আমাকে বলতেছে ও নাকি গর্ভবতী। আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি তো আসলা, আমার সর্বনাশ করে দিলা, আমার আমার পেটে তো বাচ্চা চলে আসছে, এখন আমি কি করব। আমি বললাম তোমার পেটে বাচ্চা আসছে মানে? ও বলে হ্যাঁ, আমার পেটে তো বাবু আছে, এখন আমার বাবুরে খাওয়াবে কে, বা আমি এখন কি করব, এখন তার আমার মিউজিক ভিডিও বানাইতে পারবো না। তাই আমি বললাম আলহামদুলিল্লাহ, তোমার আর মিউজিক ভিডিও বানাইতে হবে না, তোমার বাচ্চার দায়িত্ব তো আমি নিলাম, আর আমি তো বাচ্চার বাবা, সুতরাং তুমি এটা নিয়ে চিন্তা করো না। এবার আমি ওর 2 হাত ভরে টাকা দিতেছি, যেহেতু বললো পেটে বাচ্চা আসছে। ভাই মাসে 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 প্রচুর টাকা পাঠাইতাম, ওই ডাক্তার কাছে যাবে, এই করবে সেই করবে, মানে টাকার কোনো অশেষ না, টাকা দিতাম। এইভাবে প্রায় 8 মাসের মাথায় ওই হঠাৎ করে আমার বলতেছে বাচ্চা নাকি নষ্ট হয়ে গেছে। মানে ওর পেটে যে বাচ্চা আসছে, আমার কাছে মনে হয় এটাও পুরো মিথ্যা কথা ছিল, মানে ওর এই কথাটাও মনে হয় সত্য ছিল না। তবে এটা সত্যি যে মিউজিক ভিডিও বন্ধ করে দিয়েছে, কোনো মিউজিক ভিডিওতে কাজ করে নাই। তারপরে আমি বলতেছিলাম বাচ্চা নষ্ট হয়ে গেছে। তখন আমি বললাম যে ঠিক আছে বাচ্চা নষ্ট হয়ে গেছে, তাই তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে আমাদের বাড়িতে যাও। ওই তখন বলে না আমি বাড়িতে, ওই সময় আমার ছোটো বোনটারে কিন্তু শহরে বিয়ে দিয়েছিলাম, আমার যে ছোটো বোনটা আছে ওর শহরে বিয়ে দিয়েছিলাম, ওর হাজব্যান্ড আবার সরকারি চাকরি করতো, তো আমার বোন সরকারি কোয়ার্টারে থাকে। ওই তখন আমারে বলতেছে কি আমি গ্রামে যাব না, তুমি যদি বলো আমি তোমার বোন মানে তোমার ছোটো বোনের বাসায় গিয়ে থাকবো, তোমার ছোটো বোনের বাসায় গিয়ে থাকবো যদি তুমি আমারে বলো, কিন্তু আমি গ্রামে যাব না। তাই আমি বললাম যে তা ঠিক আছে, ছোটো বোনের বাসায় থাকবা তো ভালো কথা, তুই ঠিক আছে ওইখানে থাকো। পরে আমার ছোটো বোন আমি বুঝে শুনে বললাম যে তোর ভাবি তোদের বাসায় থাকবে, কোনো সমস্যা হবে কিনা। আমার বোন বলে না ভাইয়া, এটা তো আমার জন্য ভালো, আমি সারাদিন বাসায় একা একা বসে থাকি, ভালো লাগে না, তা ভাবি থাকলে তো ভালোই। আমার বোনেরে বুঝাইয়া টুঝাইয়া আমি তারা আমার বোনের বাসায় পাঠাইছি। আল্লাহ, আমি আপনাকে কী বলবো ভাই, মানে আপনি কীভাবে বিশ্বাস করবেন আমি জানি না। আমার বোনের বাসায় যাওয়ার পরে ওই আমার বোনের বাসায় থাকতো, সবার সঙ্গে উঠা বসা করতো, চলাফেরা করতো, আমার বলতো টাকা দেওয়ার জন্য, মানে প্রচুর টাকা লাগবে, মানে ওর মাসে এত টাকা লাগবে যা বলার মতো না, খালি টাকা খালি টাকা, মানে টাকার কোনো শেষ নাই। আর টাকা পাঠাইলে টাকা ও কী করে আমি কিচ্ছু বুঝি না। এরকম করে আমার বোনের বাসায় প্রায় 1 বৎসরের মতো ছিল, তখন আমি সৌদি আরবে। 1 বৎসর পর আমার বোন আমার একদিন বলতেছে ভাইয়া কিছু মনে করবেন না, একটা কথা বলি, আপনি ভাবিরে আমাদের বাসা থেকে নিয়ে যান, ভাবিরে অন্য কোথাও রাখেন। আমার বোন বলতেছে অথবা ভাবিরে গ্রামে পাঠাই দেন। তা আমি তখন বললাম যে কী হয়েছে তুই আমার কাছে খুলে বলতো, না বললে তো আমি বুঝবো না। বলছে ভাইয়া যদি আর কিছুদিন ভাবি এই আমাদের বাসায় থাকে, তাহলে আমাকে আমার স্বামীর সংসার ছেড়ে চলে যেতে হবে, তা না হলে আমার সতীনের সংসার করা লাগবে। তখন আমি বললাম যে কী হয়েছে বল। পরে বলে যে এমন এমন ঘটনা, আপনাদের জামাইকে ভাবি হাতে নিয়ে নিছে। আমি তো অনেক নিষেধ করছি আপনাদের জামাইয়ের সামনে যাওয়ার জন্য, এরপরেও ভাবি এরকম জোর করে করে আমার হাজব্যান্ডকে তার হাতে নিয়ে নিছে, এবং আমি এমনও দৃশ্য এমনও মানে তাদের অন্তরঙ্গ মানে মুহূর্ত দেখেছি ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যত দ্রুত পারেন এখান থেকে বিদায় করেন। এরপরে আমি ওরে বললাম, ঝিলিককে বললাম যে ঝিলিক তুমি এই বাসায় কী শুরু করছো, তোমার আমি পাঠাইছি, তুমি এগুলো কেন করতেছো, তুমি গ্রামে চলে যাও।
এই গ্রামে চলে যাবে, এটা নিয়ে তার সঙ্গে আমার ঝগড়াঝাটি ঝাই ঝামেলা। এরপরের দিনেও করছে কি, এর কয়েকদিন আমার সাথে ঝগড়া চলা অবস্থায় ও তখন আমার বোনের বাসা থেকে, ভাই আমার বলতেও খারাপ লাগতেছে, লজ্জাও লাগতেছে, তা না বলেও পারতেছি না, আমার বোনের বাসা থেকে ও আমার বোনের গয়নাগাটি যা ছিল, এরপরে আমার বোনের আরেকটা ননদ আছে, ওই ননদের গয়নাগাটি, তাদের টাকা পয়সা সব কিছু মিলিয়ে প্রায় 17-18 লাখ টাকার মতো জিনিসপত্র নিয়ে ও পালাইছে ওদের বাসা থেকে। ও পালাইছে, পালাইয়া আমার সঙ্গে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে। মানে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই, ও ওর মতো করে চলে গেছে। চলে যাওয়ার পরে এখান দিয়ে তো এই টাকাগুলো ও মানে নিয়ে গেছে। আমার বোনের তখন সংসার ভেঙে যায়, আমার মা বাবা আমার গালাগালি করতেছে, সবাই তখন আমার খারাপ ব্যবহার করতেছে যে তুই এটা কী করলি, এটা তুই কেন করলি, ওই দুষ্টুরে এখানে কেন জায়গা দিলি, ওই তো এরকম এরকম ঘটনা ঘটাইছে। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে কি আর করা। আমি আমার বোনেরে বললাম তুই মন খারাপ করিস না, আমি তোর টাকা তোরে পরিশোধ করে দিব। ভাই 1 টাকা 2 টাকা না, 17 লাখ টাকা, 17 লাখ গয়নাগাটি মিলে টোটাল 17 লাখ। আমার কাছে যা যা ছিল মোটামুটি আমি আমার সব টাকা খরচ করে ফেলছে, মানে তার পিছনে সব ব্যয় করছে, আর তার সঙ্গে কোনো যোগাযোগ নাই। এভাবে বোনের ঋণ বহু কষ্টের পরে প্রায় 4 বছর থাইকে আমি আমার বোনের ঋণ পরিশোধ করি। একটা টাকা পরিবারে দেই না, একটা টাকা নিজেও খাই না, এই পুরো টাকাটা দিয়ে আমি আমার বোনের ঋণ পরিশোধ করি। 4 বছর পরে দেশে আসি যে এই প্রস্তুতি নিয়ে ওরে আমি বাঁচায় রাখবো না, ওরে যেখানে পাই যে জায়গায় পাই আমি ওকে শেষ করে ফেলবো, ওরে মাইরা তারপরে আমি মানে প্রয়োজনে নিজে ফাঁসিতে ঝুলবো। ও আমার জীবন এইভাবে নষ্ট করছে। তারপরে আমি সৌদি আরব থেকে আসি এবার কিন্তু আমি 6 মাসের ছুটি নিয়ে আসি যে ওরে মার্ডার করে চলে যাব, এরকম পরিকল্পনায়। বাংলাদেশে আসার পরে হঠাৎ করে জানতে পারে ও এমন এক লোকের সঙ্গে থাকতেছে, মানে আমাদের চট্টগ্রামেরই, যে ধরেন এক কথায় বলতে গেলে আমাদের ওই এলাকার বড় নেতা, অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় লিডার, এই লোকে নাকি তারে বিয়ে করছে। তা আমি তো শুই না অবাক, কি রে এই লোকে তারে বিয়ে করবে, এটা তো প্রশ্নই আসে না। পরে আমি ওই লোকের সাথে তার কথা বলতে পারি না, মানে ওই এতই বড় লোক, এতই উপরের লোক যে তার সঙ্গে আমার দেখা করা মানে সম্ভব হয় না। পরে তার এক সেলার সঙ্গে, মানে তার এক সহযোগীর সঙ্গে আমি তখন কথা বলে তখন বললাম যে ভাই এমন এমন ঘটনা, এতে আমার বউ কিন্তু ওই লোকে তারা কেমনি বিয়ে করছে। বলে ভাই এই মেয়ে তো বিয়ে করা লাগে না, এমনি আমাদের নেতার সঙ্গে থাকতেছে, আমাদের নেতার সঙ্গে থেকে মাল বানাইতেছে, মানে টাকা পয়সা কামাইতেছে। পরে আমি তো আর ওর কোনো ক্ষতি করতে পারি না, এবং ক্ষতি করার চিন্তাও আর করতে পারি না, যেহেতু ধরেন এরকম ঘটনাও ঘটাই ফেলছে বা এরকম কাহিনীও করে ফেলছে, তখন তার আমি ওর কোনো ক্ষতি করতে পারি না করে আমি তখন চলে গেছি আবারও সৌদি আরবে। এইবার সৌদি আরবে চলে যাওয়ার ঠিক 7 থেকে 8 মাস পরে ওর কথা নাই বার্তা নাই, ওই হঠাৎ করে একদিন আমার বোনের বাড়িতে উঠে আসছে, মানে আমার ছোটো বোনের বাসায়, মানে হঠাৎ করে আমার ছোটো বোনের বাসায়। এরই মাঝে কি আমার ছোটো বোনের সঙ্গে ওর কোনো যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, এগুলো কিন্তু আমার বোন কিছুই বলে নাই। আমার বোনের বাসায় আসার পরে আমার বোন আর আমারে বলে নাই ও যে আমার বোনের বাসায় আসছে। প্রায় সপ্তাহখানিক আমার বোনের বাসায় ছিল, সপ্তাহখানিক থাকার পরে আমার বোন একদিন আমাকে ফোন দিয়া বলতেছে কি ভাইয়া একটা কথা বলি, যদি আপনি রাগ না করেন, মাথা যদি ঠান্ডা করে শোনেন। তখন আমি বললাম যে ঠিক আছে, রাগ করবো না, মাথাও ঠান্ডা করবো না, তো তুই বল কী বলবি। বলতেছে ভাইয়া মানে জিলিক ভাবি তো আমাদের বাসায় আজকে 1 সপ্তাহ ধরে, মানে শুই না তো ভাই আমার মাথায় রক্ত উঠে গেছে। কি 1 সপ্তাহ ধরে তোদের বাসায় কেন? ওই তোদের বাসা থেকে 17 লাখ টাকার গয়নাগাড়ি টাকা পয়সা নিয়ে পালাইছে। এই সমস্ত ঋণ আমি 4 বছর ধরে সৌদি থেকে পরিশ্রম করছি। আজ আমি এত বছর সৌদি আরবে, আমার কাছে একটা টাকাও নাই, সব টাকা আমি ওর পিছনে ব্যয় করছি। তা ও তোদের বাসায় কী করতেছে? ওরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দে, ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে, ও তোদের বাসায় থাকতে পারবে না। আমার বোন তখন বলতেছে ভাইয়া পাগলামি করবেন না, আমি কয়টা কথা বলি, আমার কথাগুলো একটু শোনেন। আমি যে কী বলবি বল। বলতেছে যে ভাইয়া আমার মনে হয় কি যে ভাবি ভালো হয়ে গেছে, এবং ভাবির মাঝে আর কোনো কিছু নেই। ভাবি এখন দেখি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে কোরআন তালাওয়াত করে, এবং আমারে বলে আমি ভালো হয়ে গেছি। আমি বললাম তুই জানিস ও অমুক নেতার সঙ্গে ছিল, অমুক নেতার কোলবালিশও ছিল। বলে ভাইয়া যাই করছে যেটাই করছে, এখন তো ভাবি ভালো হয়ে গেছে, এখন ভাবি যেহেতু ভালো হয়ে গেছে, আমি আপনারা বলি কি যে আপনি ভাবিরে মেনে নেন, অতীতে সব কিছু ভুলে আপনি ভাবির সঙ্গে সংসার শুরু করেন। আমার কাছে মনে হয় যে এটা ভাইয়া ভালো হবে। আমি আমার বোনেরে বলতেছি যে বোন রে এটা ভালো হবে না। আমার বোন আমার বলে না ভাইয়া ভালো হবে, মানে ভাবি যা করছে যেটা করছে সবই ভাবি অন্যায় করছে, এবং সব কিছুর জন্য ভাবি আপনার কাছে ক্ষমা চাইতেছে, আপনি ভাবিরে মেনে নেন। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই যেহেতু এরকম করেই বলতেছিস তাহলে আমি কি আর করা, আমি তাইলে ঠিক আছে আমি যাব। এবার আমি তার কাছে গেলাম, তার কাছে যাওয়ার পরে মানে বাড়িতে গেছি, তা আবার আব্বা আম্মারে বইলেই গেছি যাওয়ার পরে, কিন্তু বলি নাই এটা যে মানে আমার বোনের বাসায় যে ঝিলিক আছে এটা বলি নাই।
পরে আমার বোনের বাসায় গেছি, গিয়ে ওর সঙ্গে আমি ছিলাম। হয়তো আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি সব কিছুর জন্য আপনার কাছে ক্ষমা চাই, এবং এটা সেটা বলে ওই খুব কান্নাকাটি করে। তো এই কান্নাকাটির পরে আমি প্রায় এবার 3 মাস ওর সঙ্গে আমার বোনের বাসায় ছিলাম। 3 মাস আমাদের দুজনের মাঝে অনেক প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। 3 মাস পরে ও আবারও গর্ভবতী হয়। এবার গর্ভবতী হয়, আমি এবার আবার চলে আসছি আমি সৌদিতে। আর দেখুন আমার বোনের সঙ্গে থাকতেছে, আমার বোনের সঙ্গে উঠা বসা সব কিছু আমার বোনের সঙ্গে। আমার বোন তারা অনেক ভালোবাসে, সেও আমার বোনরা অনেক ভালোবাসে, মানে দুজনের মাঝে অনেক ভালো সম্পর্ক। ওই সময় ওই কিন্তু মোবাইল চালাইতো, মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়েছি, ফেসবুক, ইন্টারনেট ও সব কিন্তু উড়াধুরা চালাইতেছে, সব কিছু চালাইতেছে। এবং এরপরে ধরেন আমি চলে গেছি আপনার ইয়েতে, সৌদিতে চলে গেছি, টাকা পয়সা পাঠাইতেছে, ও চলতেছে। এমন করতে করতে আমার একটা মেয়ে সন্তান হয়, আমার একটা মেয়ে বাবু হয়, এবং মেয়ে বাবুটাও দেখতে বেশ সুন্দর হয়। এবার সৌদি আরবে গিয়ে আমি একটানা 3 বছর ছিলাম। 3 বছর দেশে আসিনি, কিছু টাকা পয়সা কামাইতেছি, কারণ যা ইনকাম করছি তার সবই তো ভাই ওর পিছনে নষ্ট করে দিচ্ছি, মানে আমার তো আর কিচ্ছু নেই। এই জন্য এবার চিন্তা করলাম যে এবার একটু একটানা থেকে কিছু টাকা পয়সা ইনকাম করে তারপরে আসবো। তাই মেয়েটা হয়েছে, মেয়েটা আস্তে আস্তে করে মেয়েটা মোটামুটি বড় হয়েছে। বড় হওয়ার পরে ওই দোকান আমার বলতেছে কি যে আমি তোমার বোনের বাসায় আর থাকবো না। যেহেতু মেয়ে বড় হয়েছে, আমিও চিন্তা করছি আমার মেয়ে বড় হয়েছে, ওই বাসায় তো থাকা সম্ভব না, কিন্তু ও গ্রামেও থাকবে না, মানে গ্রামে যাবে না। আমি বললাম যে আমার বড় ভাইয়ের সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, এই জন্য বড় ভাই বিয়ে করে নাই। তা বড় ভাই যেহেতু বিয়ে করতেছে না, তুমি ওই বাসায় চলে যাও না। ও যাবেই না, ওই বাসায় যাবেই না। তারপরে আমি কি আর করবো, শেষ পর্যন্ত আমি চট্টগ্রামে আমার বোনের ধরে আরেকটা বাসা ভাড়া করছি। ওই বাসার মধ্যে আমি তখন তারা রাখছি, ওই বাসার মধ্যে রাখছি, ওই বাসাও থাকতেছে। এরকম করে কিছুদিন কেটে যাওয়ার পরে, মানে কিছুদিন কাটার পরে, ওই কিছুদিন বলতে কি প্রায় 7-8 মাস পরে ওই বাসায় যাওয়ার পরে ওর কিছু আচরণ আমার কাছে ভালো মনে হয় না। আমার বোন আমার নিজেই বলতেছে, ভাবির বাসায় গেলে মাঝে মাঝে অপরিচিত পুরুষ দেখতে পাই, এবং যাদেরকে ভাই আমার কাছে ভালো লাগে না, এই সমস্ত লোক ভাবির বাসায় কেন আসে। তখন আমি ওরে বলি যে ঝিলিক, তোমার বাসায় এই সমস্ত লোকগুলা কারা, এগুলা কারা আসে? ও তখন বলতেছে কি যে আমি তো চিনি না, আমি তো জানি না, এবং এমন এমন ঘটনা আমার ফ্রেন্ড, বা অনেক সময় মিথ্যা অনেক অস্বীকার করে যে না কেউ আসে নাই। আবার মাঝে মাঝে বলে আমার ফ্রেন্ড, আমার মিডিয়ার ফ্রেন্ড, এটা সেটা। তাই আমি বললাম যে না, এই সমস্ত ফ্রেন্ড বলো যাই বলো, এরা তোমার বাসায় কেন আসবে? এরা যাতে তোমার বাসায় না আসে, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিতেছি, তো এরা যাতে কোনোভাবে তোমার বাসায় না আসে, তুমি এগুলো করবা না। তাই আমারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। কিন্তু ভিতরে আমি দেখতেছি যে না, ও আর আমার নাই। ওই বিভিন্ন ছেলের সঙ্গে ওর উঠা বসা চলাফেরা এইরকম করে ওর সময় কাটতেছে। এমন করতে করতে একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে ওর ফেসবুকটা আমি হ্যাক করব। তখন কিন্তু প্রচুর ফেসবুক হ্যাকিং সিস্টেম হইতো, বা ফেসবুক হ্যাক করা যাইতো। ওই যে ফেসবুকের ছবি দেয় অনেক ছেলেরা, জান বাবু, মানে দুনিয়ার কমেন্ট, দুনিয়ার কথাবার্তা। তখন আমার কাছে মনে হচ্ছে না, ফেসবুকটা হ্যাক করলে ওর ভিতরে কী চলতেছে এটা আমি মোটামুটি বুঝতে পারবো। এই ট্রাইটা করার পরে এইবার আমি ওর ফেসবুকটা হ্যাক করি, এবং ফেসবুকটা আমাদের এক বড় ভাইকে দিয়ে আমি কাজটা করার পরে ভাই আমি যা দেখতে পাই, আমি হয়তো আপনাকে বিশ্বাস করাতে পারবো না। এই যে আমি তারে ছেড়ে চলে আসছিলাম, মানে ওরে ছেড়ে যে আমি, মানে প্রায় 4 বছর ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল না, আমার বোনের বাসা থেকে ও টাকা চুরি করে নিয়ে গেছে। এর আগে মানে সব কিছু মিলায়া আমি ছাড়া আমি ফেসবুকের মধ্যেই 14টা ছেলের সাথে সম্পর্ক পাইছি, এবং 14টাই ওর স্বামী। কাউকে কাগজে কলমে বিয়ে করছে, কাউকে মাচারে গিয়ে বিয়ে করছে, এবং এক একজনকে এক একভাবেও বিয়ে করছে। 1টা 2টা নয়, 14টা স্বামী আমি ওর পাইছি ওর ফেসবুকে। এবং মানে কত নাম, পলাশ, রাসেল, তারপরে জামশেদ, ইয়াকুব, মানে নামের কোনো শেষ নাই, মানে এই সমস্ত নাম। এবং ও কিন্তু কোনোটাই মানে আপনার করে নাই, এগুলো তো শুধু আমি ফেসবুকে পাইছি। আর এর ভাইরে কি আছে ওই তার ভাই আমি আর মানে জানি না। মানে তখন আর নিজের মনটারে শান্ত করতে পারতেছিলাম না যে আমি কি করলাম, কারে বিয়ে করলাম। এবং ওর ফেসবুকে মানে এমনও ছবি ও ছেলেদেরকে পাঠায়, এমনও ভিডিও পাঠায়, মানে আপনাকে বলে বুঝাতে পারবো না। তো এগুলো যে করতেছে, পরে আমি ওর মায়ের প্রথমে মানে একটু ইঙ্গিত দিচ্ছি, পুরোপুরি না, একটু ইঙ্গিত দিলাম যে আপনার মেয়ে এমন ঘটনা ঘটাইতেছে, এটা তো আর মেনে নেওয়া যায় না, আপনি ওরে সাবধান করেন। কিন্তু ও কোনোভাবেই সাবধান হচ্ছে না। দিন যত সামনের দিকে যাচ্ছে, ও আরও খারাপের দিকে যাচ্ছে। এবার আমি চিন্তা করলাম যে আমি ওর কাছ থেকে আমার মেয়েটারে নিয়ে আসবো। আমার মেয়েটারে আমি আর ওর কাছে রাখবো না, কারণ আমার মেয়েটা যদি ওর কাছে থাকে আমার মেয়েটাও খারাপ হয়ে যাবে। একটা মা যেহেতু খারাপ, মেয়েও খারাপ হবে। আমি ওর মেয়েটাকে এনে আমার বোনের কাছে দিব। এই চিন্তা ভাবনা করে আমি তখন বাংলাদেশে আসছি। আমি আসার পরে আমি ওরে ফোন করে বললাম যে আমার মেয়েটারে তুমি দিয়ে দাও, আমি ওর মেয়েটার আমার বোনের বাসায় দিয়ে আসবো।
আমার বোনের বাসায় দিয়ে আসবো, কিন্তু ওই আমার মেয়েটারে দিবে না। যতই বলি যাই বলি কোনোভাবে আমার মেয়েটারে দিবেই না, কোনোভাবেই দিবে না। এরকম করে আমি রাস্তাঘাটে ঘোরাফেরা করে কান্নাকাটি করি। তাই করতে করতে আমাদের এলাকার একজন বড় ভাই আছে, নাম হচ্ছে রাসেল ভাই। এবং রাসেল ভাই মোটামুটি খুব নাম করা একজন মানুষ, ওনার অনেক জায়গায় লিঙ্ক আপ আছে। রাসেল ভাই একদিন আমার বলতেছে যে, মাইনুদ্দিন, তুই এভাবে কান্নাকাটি করে মরতেছিস, তোর বিদেশের সব টাকা তোর বউ খেয়ে ফেলছে, তারে এত সহজে ছেড়ে দিবি কেন? ওরে আটকায়, ওর কাছে যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা নিয়ে নে, ওরে আটকা, বাচ্চাও নিবি, ওরেও আটকাইবি। তখনই আমাকে একটু পাওয়ার দিচ্ছে, মানে একটু ক্ষমতা দিছে। দেওয়ার পর আমার বললো যে, আমি লোকজন ঠিক করে দিতেছি, আমার ওই লোকজন দিয়া তুই তোর বউরে আটকা, এবং আটকায় তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নে, তোর বাচ্চাও নিয়ে নে। তখন উনি আমাকে হেল্প করছে। ওনার হেল্পের মাধ্যমে পরে একদিন হলো কি, একটা মার্কেটের বাইরে থেকে ও আর আমার মেয়েটা আসতেছে, ওই জায়গার ভিতরে আমি আমার লোক ধরা ওরা ওখানে কিডন্যাপ করাইয়া চট্টগ্রামেরই একটা পরিত্যক্ত না ঠিক, একটা আন্ডার কনস্ট্রাকশনের কাজ, কাজ চলতেছে এরকম একটা বাড়ি আর কি, যে মোটামুটি অর্ধেক হয়েছে, রুমটুম হয়েছে, প্লাস্টার হয়, এরকম একটা বিল্ডিং আমি তখন ভাড়া করি। এবং ওই বিল্ডিংটা ভাড়া করে ওই বিল্ডিংয়ের ভিতরে আমি তখন এই ঝিলিক এবং আমার মেয়েটারে উঠাই। এদের দুজনকে ওই বিল্ডিংয়ে উঠানোর পরে প্রথমে ওর কাছ থেকে আমার মেয়েটারে নিয়ে ওই বিল্ডিংয়ের মধ্যে ওরে বাঁধা বলি যে, তুই আমার কাছে বল, তুই এগুলো কেন করতেছিস? ওরে যে ওইখানে লুকাইছি এটা শুধু আমি জানতাম। ওই পোলাপাইনগুলো, রাসেল ভাইয়ের পোলাপাইনরা ওরে আইনা আমার কাছে দিয়ে দিছে অতটুকুই। আর আমি ওই বিল্ডিংটা ভাড়া নিয়ে ওই বিল্ডিংয়ে আমি ওই লুকাইছি। ওইটা কিন্তু আমি আর ঝিলিক ছাড়া, ঝিলিক যে ওইখানে আছে এটা কিন্তু আর কেউ জানে না। তারপরে ওরে ওখানে লুকিয়ে রাখা আমি ওরে প্রচুর টর্চার করছে, টর্চারের কোনো সীমা নাই। বেল দিয়া পিটাইছি, মারছি, যেভাবে অত্যাচার করা যায়। তুই আমার সব টাকা দিবি, 50 লাখ টাকা আমি হিসাব করছি, ও আমার খাইছে যে 50 লাখ টাকা তুই আমারে দিবি। এখন ভাই আমার পুরো পকেট শূন্য, আমার পকেটে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি খুব অভাবে আছি, কিন্তু আমার একটা টাকাও দেয় না। ওর কাছ থেকে মেয়ে নিয়ে গেছি। তারপরে তার মনে হয় ওরে যেদিন আটকাইছি তার 2 দিন পরে আমি তখন হঠাৎ করে বাড়ি থেকে ফোন পাইছি, আমার আম্মার শরীর খারাপ। সকালবেলা ভোরে আমি তখন আমার বোনের বাসায়, ওই বাসা ওরা আটকায় রাখতাম, রাতে যাইতাম, মাঝে মাঝে রাতে যাইতাম না, বাইন্দা রাখতাম ওরে আমি, এরকম খাটের সঙ্গে বাইন্দা রাখতাম। এর ভিতরে তখন খবর পাইলাম এমন আমার আম্মা অসুস্থ। সকালবেলা ভোরে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমি ফিরে আসার সময় আমি হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করি, মারাত্মকভাবে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। এবং বাইকটা এভাবে অ্যাক্সিডেন্ট করি এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি জায়গার মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে আসে আমি তখন চট্টগ্রাম মেডিকেলে, এবং আমার অবস্থা তখন খুব খারাপ, এতটাই অবস্থা খারাপ যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই সময়ের ভিতরে আমার একটা মামাতো ভাই আছে, আমার ছোটো ভাই আর কি, ওই আবার রাসেল ভাইয়ের আন্ডারে কাজ করে, আমার মামাতো ভাই। তখন আমার যখন মোটামুটি জ্ঞান ফিরে আসে, আমি জানতে পারি যে আমার 2 দিন পরে জ্ঞান ফিরে আসছে। এবং এই 2 দিন কিন্তু ঝিলিক ওই বাসায় বাঁধা অবস্থায়, এমন নয় যে ওর ছাড়া আমি ছাইড়ে দিয়ে রাখছি, ওরা হাত পা এরকম আমি বাইন্দা রাখতাম, খাটের সঙ্গে ওরে বাইন্দা রাখতাম। তা আমার যখন জ্ঞান ফিরে আসছে আমি তখন বলতেছি, 2 দিন হয়ে গেছে ওইখানে বাঁধা, তাহলে ও তো আর মনে হয় বাইচা নেই, ও তো মরে গেছে। একটা মানুষ তো 2 দিন বাঁধা অবস্থায় থাকতে পারে না। তো আমি তখন খুবই অসুস্থ। তারপর আমার ওই মামাতো ভাইটারে বললাম যে, এমন ঘটনা, ওর নাম ছিল আপনার সবুজ। বললাম যে, সবুজ, এমন ঘটনা। হয়তো বলে, ভাই বলেন কি, চাবি কই? পরে আমি বলছি, চাবি অমুক জায়গায় লুকিয়ে রাখছি। তো যে জায়গায় ওই বিল্ডিংয়ের আশেপাশে আমি চাবি লুকাইছি, তো ওই জায়গা থেকে ওই তখন চাবি নিয়ে ওরে খুলছে। খোলার পরে ওরও আইনা সেম আমি যে মেডিকেলে ওরও ভর্তি করাইছে। ওর অবস্থাও খুব খারাপ, পায়খানা প্রস্রাব করে ও পুরো ওই বাঁধা অবস্থায় বেরোতে পারে না। ও যে বেঁচে আছে এটাই হচ্ছে অনেক বড় কিছু, বেঁচে থাকার কথা না। তো ও মোটামুটি বেশি দিন লাগে নাই, ওই 1 থেকে 2 দিনের ভিতরে স্যালাইন ট্যালাইন দিয়ে তো শরীর দুর্বল, সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে তখন আমার অবস্থা খারাপ, আমার 2টা পা কেটে ফেলবে, ডাক্তার সিদ্ধান্ত নিয়েছে যে আমার 2টো পা কেটে ফেলতে হবে এবং কোনোভাবেই 2টো পা রাখা যাবে না। এতভাবে ইনজুরি যে একদম 2টো পা নাই আর কি, সোজা কথা যেটা নাই, পায়ের 2 পায়ের উপর দিয়ে একদম ট্রাকের চাকা চলে গেছে, 2টো পা একদম রাস্তার সাথে পিষে গেছে। তারপর আমি চিন্তা করলাম যে এখন আমি কী করবো, আমার তো আর কোনো পথ খোলা নাই, কোনো রাস্তাও খোলা নাই। তারপরে তখন করছে কি, এই ঝিলিক তখন করছে কি, আমাকে প্রচুর হেল্প করতে শুরু করছে, টাকা পয়সা দিয়া সাহায্য কইরা, প্রচুরভাবে আমাকে হেল্প করতেছে। আর এই ঘটনার পরে, আমার এই অসুস্থতার পরে আমার আব্বা মা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে। আমি যখন হসপিটালে পড়ে গেছি, আমার বোন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিছে, আমার আব্বা আম্মাও মুখ ফিরিয়ে নিছে। আমি যা টাকা ইনকাম করছি সব টাকাই ঝিলিকের পিছনে নষ্ট করছে। আমি আমার আব্বা আম্মার কোনো কথা শুনি নাই, তাদেরকে মানি নাই। আমারই অসুস্থতার সময় আমার আব্বা আম্মা তখন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়।
আব্বা আম্মা মুখ ফিরিয়ে নেওয়ার পরে আমার এই সম্পূর্ণ চিকিৎসা প্রায় আমি 8 মাসের মতো হসপিটালে ছিলাম, বিভিন্ন হসপিটালে 8 মাস ছিলাম। এই 8 মাসে আমার সমস্ত চিকিৎসার ভার বহন করে আমার বউ ঝিলিক। ওই আমার সমস্ত মানে চিকিৎসা বহন করে। কেন করে এটা আমি জানি না। তা আমার দুটো পা হারানোর পরে, দুটো পা একদম কেটে ফেলে পরে আমি যখন হসপিটাল থেকে আসার পরে একটা ঘর ভাড়া করে ওই ঘরের মধ্যে আমার নিয়ে উঠায়। তো উঠানোর পরে আমি ওরে বললাম যে ঝিলিক এগুলো কী করতেছো। আমার মেয়েটা তখন তার কাছে, যে তুমি এগুলো কী করতেছো, তুমি এটা কেন করতেছো। তো আমি আরে কেন 8 মাস তুমি হসপিটালে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার চিকিৎসা করাইলা, আমি তোমাকে এত মারলাম, তোমাকে এত হাত তুললাম, এত টর্চার করলাম, তুমি আমারে বলো তোমার কাছে 1 টাকাও নাই, এরপরে তুমি আমার এই চিকিৎসাগুলো কীভাবে করছো। ওই তখন বলে আমি যে চিকিৎসাগুলো কীভাবে করছি এটা আমি জানি আর আমার উপরের খোদা জানে, আমি কাউরে বলতে পারবো না। তাই বললাম তুমি আমার সঙ্গে আছো কেন, আমার সঙ্গে তো তোমার থাকার কথা না, আমি তোমাকে এত অত্যাচার করলাম, এত কিছু করলাম, তুমি তোমার মতো করে চলে যাও, চলে গেল না কেন। ও বলে তুমি যে আমাকে 3 দিন ধরে আটকায় রাখছিল ওই ঘরে, এই বন্দি অবস্থা আমি বুঝতে পেরেছি যে জীবন কাকে বলে। এই যে তিনটা দিন তুমি আমাকে একটা ঘরের ভিতরে রশি দিয়ে বেঁধে রেখেছো, আমি তখন কবর অনুভব করেছি, আমি তখন হাসর অনুভব করেছি, আমি তখন মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। এই 3 দিন রশি দিয়ে বাঁধা অবস্থায় আমি বাস্তবতায় ফিরে এসেছি। আমি দেখেছি যে চোখের সামনে আমার মৃত্যু, আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে ফিরে আনছে। যদি আর 6 থেকে 7 ঘন্টা তুমি অজ্ঞান অবস্থায় থাকতে, তোমার জ্ঞান ফিরে না আসতো, তাহলে ওই রুম থেকে আমার লাশ বের করা হতো। আমি দেখেছি সুন্দর দুনিয়া, সকাল হচ্ছে, রাত হচ্ছে, অথচ আমার হাত পা বাঁধা, আমার পায়ে চুলকাচ্ছে, আমি আমার হাত দিয়ে আমার পাটাকে চুলকাইতে পারতেছি না। আমি দেখেছি যে জীবনের ভয়ানকতা কতটা ভয়ানক হতে পারে জীবন। আমি সেদিন প্রতিজ্ঞা করেছি আমি খারাপ জীবন থেকে ফিরে আসব। আল্লাহ যদি আমাকে এবার এই জায়গা থেকে জীবিত ফিরায়, আমি যদি এই রুম থেকে জীবিত ফিরতে পারি, আমি সবাইকে মাফ করে দিব, আমি আমার মেয়েটাকে নিয়ে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসবো, আমি ভালো হয়ে যাব। কিন্তু সেখান থেকে বের হওয়ার পর আমি যখন সুস্থ হলাম, আমি জানতে পারলাম তুমি মেডিকেলে, তুমি আর যাই করো যেটাই করো তুমি তো আমার সন্তানের বাবা। আমি তোমার চিকিৎসা করতে শুরু করলাম, আমি তোমাকে চিকিৎসা করলাম, আমি তোমাকে সুস্থ করে বাসায় আনলাম। আমি তোমার পাশে ছিলাম বলে তোমার আব্বা আম্মা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সবাই তোমার কাছ থেকে সরে গেছে, আর তাই তো আমি তোমার হাতটা ছাড়ি নাই। আমি বললাম ঝিলিক তারপরও আমার কাছে মনে হয় যে এই কাজটা তুমি ঠিক করো নাই। আল্লাহর কি নির্মম পরিহাস দেখেন, আমি এভাবে অসুস্থ থাকার পরে আমার 2টা পা হারাইছি। ঝিলিক তখন টুকিটাকি চাকরি বাকরি করতো, এদিক সেদিকে ইনকাম কোনো রকম করতো, ভালো লাইনে করে আমাদের সংসারটা চালাইতো। এই করতে করতে আমার মেয়েটা কোনো অসুস্থ নাই, কোনো কিছুই নেই। একদিন রাতের বেলায় ওর প্রচুর জ্বর আসছে, জ্বর আসার পরে সেখান থেকেই আপনার মানে কাঁপুনি দিয়ে জ্বরটা এসে 2-3টা ঢেকুর দিয়ে আমার সুস্থ মেয়েটাই মারা যায়। মানে মেয়েটার মাঝে কোনো অসুস্থতা ছিল না, কোনো কিছু ছিল না, আর মেয়েটা মারা গেছে। আমার মেয়েটা মারা যাওয়ার পরে আমি তখন মানসিকভাবে প্রচুর ভেঙে পড়ি যে মানে আমার মেয়েটাও চলে গেল। তখন আমি আর ও আছি একটা বাসায়, তখন আমরা ভাড়া থাকি, আব্বা মা তখন আর নাই, মানে কেউই আর আমার সঙ্গে নাই, শুধু ঝিলিক আর আমি আছি। লাস্ট পর্যায়ে আর মেয়েটা মারা গেছে। মেয়েটা মারা যাওয়ার পরে সারাটা দিন ঘরে বসে থাকি। এরকম করে 1 দিন 2 দিন কাটতেছে। ও তখন একটা কারখানায় চাকরি করে, ওই যে আগে একদম গল্পের শুরুতে যেরকম একটা সোয়েটার ফ্যাক্টরিতে আমাদের পরিচয় হয়, এইরকমই একটা ফ্যাক্টরিতে চাকরি করে, সকালবেলা রান্নাবান্না করে দিয়ে যায়, এরপরে আবার ফিরে আসে। মানে ওর জীবনটাই তখন একটা অন্যরকম মনে হয়েছিল। তখন ওর প্রতি আমার এত মায়া লাগে, এত সুন্দর একটা মেয়ে আমার জন্য তার পুরো জীবনটা শেষ করে দিচ্ছে। ওর জীবনে তো আর কিচ্ছু নাই, ও কেন যাচ্ছে না। আমি তাকে বারবার বলি যে ঝিলিক আমাকে ছেড়ে তুমি চলে যাও, আমাকে ছেড়ে তুমি চলে যাও, তুমি আমার কাছে থাইকো না। ওর মা আসে, ওর মা এসে আমাকে বারবার বলে ওদের এলাকার মানে যে ওর মা যেখানে থাকে সেখানে এক বড় লোকের ছেলে নাকি ঝিলিককে পছন্দ করে। ওই ছেলে নাকি আগেও পছন্দ করতো, এখনও পছন্দ করে। ওই ছেলে অনেক বড় লোক, ঝিলিককে বিয়ে করতে চায়। ঝিলিকের মা বারবার বলতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমাকে ছাড়ে না। ওর মা ওরে বলে যে তুই ছেলেকে ছেড়ে দে, মানে তোর জামাইকে ছেড়ে তুই চলে, এখানে তোকে বিয়ে দিব এবং তুই ভালো অবস্থানে থাকবি। তারপরেও আমাকে ছেড়ে যায় না। আমার 2টো পা নাই, আমি হাঁটতে পারি না, ওই আমাকে এইভাবে আমার চিকিৎসা করায়, মানে আমার পিছনে ও এইভাবে শ্রম দেয়। একটা সময় মনে হলো যে না, আমি ওর জীবনটাকে আর এভাবে নষ্ট করব না। ওরে আমি অনেক বুঝাইতাম, রাতকে রাত বুঝাইতাম যে ঝিলিক তুমি চলে যাও। আমাকে একটা কথাই বলা, আমি চলে গেলে তোমার কি হবে,
আমি যদি চলে যাই তা তোমার কি হবে? আমি বললাম, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা আমার করে দিবে, তুমি আমাকে নিয়ে ভেবো না। আমাকে একটা কথাই বলে যে না, আমি যদি চলে যাই তাহলে তুমি মরে যাবা, তোমার ফ্যামিলি তোমার সঙ্গে নাই, কেউই তো তোমার কাছে নাই, তোমাকে কে দেখবে? কেউ তোমাকে দেখবে না। তুমি প্লিজ তুমি আমার কথা শোনো, আমি তোমাকে দেখাশোনা করবো, জীবনে যতকাল বাঁচি আমি তোমার সঙ্গেই থাকবো। আমি শারীরিকভাবেও তখন অক্ষম ছিলাম, শারীরিক অবস্থা তখন আমার দুর্বল ছিল, ফিজিক্যালিও আমি উইক ছিলাম। দেখলাম যে না, ওর মা প্রত্যেক দিন আসে, এসে কান্নাকাটি করে, এবং ওর মা মাঝে মাঝে এরকমও কথা বলে আমার মেয়ের জীবনটা শেষ, এটা সেটা। পরে আমি চিন্তা করলাম, আমি ঝিলিকের জীবনটা কেন নষ্ট করব? আল্লাহ আমাকে দুইটা পা দেয় নাই। আমি যদি রাস্তার পাশে বসে ভিক্ষাও করি তাও আমার জীবনটা চলে যাবে, তাও আমার জীবনটা কেটে যাবে। আমি রাস্তার পাশে বসে ভিক্ষা করলে আমার জীবনটা কেটে যাবে, আমি ওর সঙ্গে থেকে আমি আর মানে ওর জীবনটা নষ্ট করতে চাই না। পরে একদিন ও যখন কাজে চলে গেছে, কাজে চলে যাওয়ার পরে আমি তখন একটা কাগজ কলম নিয়ে বসে মনের মাদুলিতে মিশিয়ে আমি তখন আমার কথাগুলো লিখে গেলাম। আমি কি এটাই লিখলাম যে তুমি ভালো হবা, এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি। আজ তুমি এতটাই ভালো হয়েছো যে তোমার ভিতরের সমস্ত খারাপগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে। ঝিলিক, আজ আমার কাছে মনে হয় যে তোমার থেকেও ভালো কোনো মেয়ে পৃথিবীতে হতে পারে না। আর আমার কাছে মনে হয় যে আমি এখানে যতদিন বেঁচে আছি ততদিন তুমি আমার সঙ্গে থেকে থেকে তোমার নিজের জীবনটাও নষ্ট করবা। আমি তোমাকে ভালোবাসি, আর যে যাকে ভালোবাসে সে তাকে ভালো রাখে। তাই তো তোমাকে ভালো রাখার জন্য তোমার কাছে আমি শেষ অনুরোধ করি, তোমার মা যেখানে তোমার বিয়ে ঠিক করেছে তুমি সেখানে বিয়ে বসো, নিজের জীবনটাকে নতুন করে শুরু করো। আমি তোমার সুখের তোমার সুখ কামনা করে তোমার কাছ থেকে চলে গেলাম, এবং আমি আর কখনো তোমার কাছে ফিরে আসবো না। তোমার পরিবার পরিজন কারো কাছে আমি যাব না, আমার পরিবার পরিজনের কাছেও যাব না। তুমি তোমার স্বামী নিয়ে ভালো থাকো, যদি আমাকে বিন্দু পরিমাণের ভালোবেসে থাকো তবে আমার অনুরোধ, তুমি তোমার মা যেখানে বিয়ে দিবে তুমি সেখানে বিয়ে বসে যাও। এইটা বলেই আমি তখন দুটো লাথি হাতে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। দরজাটা লক করলাম, করে নিচে একটা দারোয়ান ছিল, তার কাছে চাবিটা দিয়ে বলে গেলাম আমার বউ আসলে বলবেন চাবি দিয়ে দরজা খুলে যেন আমার বিছানার নিচে একটু চেক করে। এটা বলে আমি তখন চাবিটা দিছি, চাবিটা দিয়ে আমি তখন চলে গেছি, মানে বাসা থেকে চলে গেছি। বাসা থেকে চলে যাওয়ার পরে চিঠিটা আমি লিখে আসছিলাম, আমি এটা কয়েকটা জায়গায় লিখছি, মানে একটা চিঠি কয়েকটা জায়গায় লিখে আসছি যেন ও কোথাও না কোথাও চিঠিটা পায়। এরপরে আজকে একদিন নয়, 2 দিন নয়, প্রায় আপনার 7 বৎসরের কাছাকাছি, 7 বৎসর না আরও বেশি হবে, প্রায় 8 বৎসরের কাছে। আমি 2017 সালে ওকে ছেড়ে চলে আসি। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, আজকে প্রায় 9 বৎসর। আমি 9 বৎসর আর ওর কোনো খবর নেইনি। 9 বৎসর আমি বাংলাদেশেরই অন্য একটা বিভাগে আছি, ওই বিভাগে আমি আছি, এবং আমি আপনার কাছে লজ্জা পাইয়া লাভ নাই, যেহেতু দুটো পা আমার নাই, আমি কোনো কাজ কাম করতে পারি না, যার জন্য আমার সর্বশেষ আশ্রয় হচ্ছে আমার ভিক্ষা। আমি ভিক্ষাই করছি এবং ভিক্ষা করে আমি বেঁচে আছি। আর আমার বউয়ের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে, কারোর সঙ্গে আমি আর কোনো যোগাযোগ করিনি। আমি জানি না আমার বউ ঝিলিক এখন কেমন আছে, কোথায় আছে, কোন স্বামী সংসার করছে, বাট আমি এখন অনেকটা ভালো আছি। আমার শরীরের ওপর কোনো বোঝা নাই, আমার এখন ভিতরটা অনেকটা হালকা লাগে। আমি সকালে 10টা 11টা বাজে ঘুম থেকে উঠি, পরিষ্কার হয়ে রাস্তার পাশে বসে হাত পাতি, সারাদিনে যা টাকা ইনকাম হয় তা দিয়ে বাজার সাজার করে নিজে বাজার সাজার করে আনি, খাই, বেশ ভালো আছি ভাই। জীবনটা এখন কেমন জানি একটু প্রশান্তি মনে হচ্ছে। একজন ভিক্ষুক আজ আপনাকে তার জীবনের গল্প বলেছে। আমি মানুষের কাছে যেমন হাত পেতে ভিক্ষা চাই, ঠিক তেমনি আপনার কাছেও ভিক্ষা চাইছি, টাকা নয়, পয়সা নয়। আমার গল্পটা রেকর্ড করবেন। আমার বউয়ের কানে যদি আমার গল্পটা যায়, আমার বউ এটুকু শুনে হয়তো শান্তি পাবে যে আমি এখনও বেঁচে আছি। আপন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ মাহিনুদ্দিন আহমেদের এই বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পের আমি শুরুতেই বলেছিলাম, গল্পের লাস্টের দিকটা খুব হার্ট টাচিং হতে পারে, অনেক হৃদয় বিদারক হতে পারে। আপনার কাছে কেমন লেগেছে গল্প তা অবশ্যই বলবেন। আর একটা সত্যি কথা কি জানেন, যে আল্লাহ কখন কার উপর রহমত দিবে এটা মহান রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। পৃথিবীতে এর থেকেও খারাপ কোনো মেয়ে হতে পারে না ঝিলিক যতটা খারাপ ছিল। কিন্তু মাহিনুদ্দিন যখন তাকে একটা ঘরে বন্দি করে রাখে, সেই ঘরে সে 2 থেকে 3 দিন মানে হাত বাঁধা অবস্থায় ছিল, এবং এই 2-3 দিনের ভিতরে আল্লাহ তার মাঝে এমন এক পরিবর্তন এনে দিয়েছে
যে সে সব খারাপকে ভুলে ভালো হয়ে গিয়েছে। তো এইটাই বড় কথা যে মহান রাব্বুল আলামিন কখন কারো উপর রহমত করে বসে তা কেউ বলতে পারে না। আমরা একটা খারাপ মানুষকে দেখলে বলতে পারি না যে এই মানুষটা মানে আপনার দোজকে যাবে, জাহান্নামে যাবে, এটা বলতে পারি না। কারণ হয়তো তার জীবনের শেষে এসে সে এমনও কোনো ভালো কাজ করে ফেলতে পারে যার জন্য তার অতীতের সমস্ত পাপগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেয়। এবং আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তার অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তার ওয়াইফ ঝিলিকের কোনো অ্যাড্রেস তার কাছে নাই, ফোন নাম্বার, ঠিকানা কোনো কিছুই সে রাখেনি এবং সে কোনো কিছু দেয়নি আমাকে। ঝিলিক যদি আমার গল্পটা শুনে থাকে, আপনি গর্বিত যে আপনি এমন একজন স্বামী পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।